এখন আমরা টুলসে চলে যাই। ফটোশপের যে মেইন যে জিনিসগুলা যেগুলো ছাড়া কোনো কাজ করতে পারবো, কোনো জিনিস ছাড়া এই কাজ করতে পারবো না, বাট এই জিনিসগুলোই মূল, এগুলো দিয়ে কাজ করতে হয়। তো টুলসের ক্ষেত্রে আমাদের বেসিক কিছু টুলস আছে। বেসিক টুলসের মধ্যে আছে একটা মুভ টুলস, যেটা মুভ মানেই নাড়ন চাড়ন, এখান থেকে ওইখানে নেওয়া, মুভ টুলস। আছে সিলেকশন টুল, সিলেক্ট করার জন্য যে অবজেক্ট বা যে কোনো জিনিস সিলেক্ট করার জন্য সিলেকশন টুল, এটাকে মেইন টুল হিসেবে ধরা হয়। তারপর আছে ব্রাশ টুল, অনেক ব্রাশের কাজ করা হয়, ফটোশপ মানে ব্রাশের কাজ থাকবেই এখানে, স্বাভাবিক। তো ব্রাশ টুল। আর আছে হচ্ছে টেক্সট টুল, তুমি টাইপোগ্রাফি করবা, টেক্সট লিখবা, তো তোমার তো টেক্সট টুল লাগবেই, টেক্সট টুল। আরেকটা টুলস, মূল্যবান আরেকটা টুলস, সেটা হচ্ছে তুমি যে কাজ করতেছো এই জায়গাটাতে, এই জায়গাটা তোমার নাড়ায় চাড়ায় দেখতে হবে, জুম ইন জুম আউট করে দেখতে হবে, প্রত্যেকটা জায়গা তো তোমার দরকার আছে। তো সেই ক্ষেত্রে আরেকটা টুলস, সেটা হচ্ছে জুম টুল। আমার কাছে এই 6টার মতো টুলসই মানে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। তাছাড়া আরও অনেকগুলা টুলস আছে যেগুলো সবগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ, বাট এই 6টা টুলস সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তো এই জন্য বললাম যে মেন টুলস। আর নতুন একটা ডকুমেন্ট যদি নেই, নতুন একটা ডকুমেন্ট আমি শর্টকাটে নিয়েছি, এটা হচ্ছে Ctrl+N। ইয়াগুলো একটু নোট করো, শর্টকাটগুলো একটু নোট করো। সেভের ইয়ে তো ডিরেক্ট Ctrl+S দিলে সেভ হইতেছে, এই ফাইলটাই সেভ হইতেছে বারবার। আর যদি সেভ এজে যাও, সেক্ষেত্রে এই যে সেভ এজে Ctrl+Shift+S, যেটা ওইটা Ctrl+Shift+S, এটা দিলে সেভ এজ আসবে নতুন করে। আর যদি তুমি সেভে কপি দিতে চাও, তাহলে Alt+Shift+S দিলেই হইতেছে, সেভে কপি চলে আসবে। শর্টকাটগুলা এছাড়াও এখান থেকে সুন্দর মতো জেনে নিতে পারবা, এখানে আছে, এই যে পাশাপাশি লেখা থাকে, প্রত্যেকটা ইয়ার পাশেই শর্টকাট থাকে। আর শর্টকাট, একজন এক্সপার্ট হইতে গেলে শর্টকাট জানাটা জরুরি। কারণ একজন একজন যে মানে একজন প্রফেশনাল বা ধরো এক্সপার্ট লেভেলের ডিজাইনার যতক্ষণে কাজ করবে, যদি কাজটা করতে 10 মিনিট লাগে, তোমার লাগবে স্বাভাবিক 15 মিনিট, কারণ তুমি যদি শর্টকাট না জানো। শর্টকাটের মানে এটার ইম্পর্টেন্স কতটুকু, এটা যারা ধরো এখানে টুকটাক জানো কাজ, তারা ভালো বুঝবা। আর যারা জানো না, তারা তো বুঝবা না। আর যারা কাজটা করে তারাই জানে এটার মানে উপকারিতা কতটুকু। এখন মুভ তুলে আসি। এই যে প্রথমে যে এই জিনিসটা দেখতেছো, কারসর দেখা যাইতেছে তো আমার, নাকি দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানটাতে দেখো মুভের মতো আইকনই আছে, চারদিকে এরো দেওয়া। তো এটা দিয়ে অলরেডি বুঝাইতেছে যে এটা মুভ টুল। এখন মুভ টুল এটা কিভাবে বুঝবা? আমি যদি এখানে একটা শেপ নেই, এই যে মুভ টুলটা সিলেক্ট করলাম, এখানে আমার আলাদা একটা লেয়ারে শেপ আছে। হ্যাঁ, এটা আমি ধরে মুভ করতে পারতেছি। এটা আমি এখান থেকে ধরে মুভ করতে পারতেছি, তার মানে এটা মুভ টুল। এখান থেকে ওইখানে নেই, এখান থেকে ওইখানে নেই। এখন মুভ টুলেরও ইন ডিটেল কিছু জিনিস আছে যেটা তোমার জানা জরুরি। মুভ টুল কোন সময় কি কাজ করে, কিভাবে কাজ করে। আচ্ছা, আর একটা শেপ নেই, শেপটার কালার দেই। আর একটা শেপ নেই, তিনটা শেপ নিলাম সাপোজ। লাল হলুদ সবুজ, লাল নীল সবুজ, তিনটা শেপ নিলাম। এখন তিনটা শেপকে আমি মুভ করি। এখন তিনটা শেপকে আমি সুন্দর মতো ধরে ধরে মুভ করতে পারতেছি। এখন ধরার পরে আমি অলরেডি গ্রিনটা ধরছি, কিন্তু রেডে যাওয়ার সময় দেখো আমার লেয়ারের দিকে খেয়াল করো, এই লেয়ারের দিকে দেখো, ওইখানে অটো যে লেয়ারটা মানে যেই অবজেক্টটা যে লেয়ারে আছে, ওই লেয়ারটা অটো চুজ করতেছে। ব্লু মানে ওইখানে আমি গেছি, এখনো সিলেক্ট করি নাই, ক্লিক দিলে সিলেক্ট হইতেছে। ও কিন্তু অটো সিলেক্ট করে নিতেছে আমি যাওয়ার সাথে সাথে। আমি যে ক্লিক দিই তাহলে অটো সিলেক্ট হইতেছে। এই অটো সিলেক্ট অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকের নাও হইতে পারে, যে আমি তো দেখাইতেছি সুন্দর মতো, যেটা ধরতেছি ওইটাই অটো যাইতেছে, বাট তোমার ক্ষেত্রে তুমি যেটাতে যে লেয়ারে আছো, ওই লেয়ার ছাড়া অন্য কোনো লেয়ার নড়তেছেই না।
সেই ক্ষেত্রে বুঝবা এইখানে একটা অটো সিলেক্ট নামে একটা অপশন অন করা আছে বা অফ করা আছে। যদি না নড়ে তাহলে মনে করবো যে অফ করা আছে, আর যদি নড়ে তাহলে লেয়ারটা মানে অন করা আছে অটো সিলেক্ট। অটো সিলেক্ট অন করার ফলে কি হইতেছে, আমি যে লেয়ারটা ধরতেছি ওই লেয়ারটা অটো ধরতেছে, যে লেয়ারটা ধরতেছি। আর যদি অটো সিলেক্ট না অন করা থাকে, যদি অফ থাকে, সেক্ষেত্রে কি হবে, ধরো এই যে লেয়ারটা সিলেক্ট করা আছে, আমি বাকিগুলোতে যাইতে পারবো না। আমি যতই রেডে যাইতে চাই আমার গ্রিনটাই নড়তেছে, কারণ আমার অটো সিলেক্ট অফ। এখানে দেখা যাচ্ছে যে এটা লেয়ার, এটার লেয়ার এটা, ওইখানে একবারে ব্লু কালার হাইলাইটার দিয়া দেখাইতেছে লেয়ার এটা, কিন্তু আমি অটো সিলেক্ট করতে পারতেছি না, কারণ আমার অটো সিলেক্টই অফ, এই জন্য করতে পারতেছি না। তো এটা হচ্ছে অটো সিলেক্টের এটা। এটা যদি একটু বড় প্রজেক্ট করো সেই ক্ষেত্রে খুবই কাজে লাগবে এটা, কারণ তোমার এখানে মাল্টিপল অবজেক্ট থাকবে। যখন তুমি এটা একটু ওইদিকে নিতে চাও, এই জিনিসটাকে একটু এদিকে আনলে ভালো, তখন এই লেয়ারটা যে কই আছে ওটা খুঁজে বাইর করা লাগবে, বাইর করার পরে এটাতে সিলেক্ট করা লাগবে। সেক্ষেত্রে যদি অটো সিলেক্ট অন থাকে তাহলে এই লেয়ারটা একটু এদিকে নিলাম, এই লেয়ারটা একটু এদিকে নিলাম, সুন্দর মতো নিজের মতো একবারে কম্পোজিশন বানাইতে পারতেছ। এটা হচ্ছে অটো লেয়ারের মানে অটো সিলেক্টের সুবিধা। পাশে আছে একটা লেয়ার আর গ্রুপ। লেয়ার আর গ্রুপের মধ্যে পার্থক্য কি? যখন লেয়ার আছে তখন আমি সুন্দর মতো প্রত্যেকটা লেয়ার আমি নাড়াইতে পারতেছি, প্রত্যেকটা লেয়ার আমি সুন্দর মতো নাড়াইতে পারতেছি। আর যখন গ্রুপ থাকে তখন আমি তখন আচ্ছা নড়ে, কিন্তু তখন নড়তেছে কারণ কি? কারণ এইখানে কোনো গ্রুপ নাই, মানে লেয়ার ধরতেছে, লেয়ার আছে বেঁধে লেয়ার ধরতেছে। কারণ এইখানে যদি কোনো গ্রুপ থাকতো, এই যে আমি গ্রুপ করছি একটা গ্রুপের ভিতরে, এই জিনিসটাকে আমি রাখছি। এখন যেহেতু অটো সিলেক্ট অন করা ছিল, এই জন্য আমার হচ্ছে গ্রুপ থাকাকালীনও আবার অন্য অন্য জিনিস নড়ছে, ঠিক না? এখন গ্রুপ থাকার ফলে কি হয়েছে, এই যে গ্রুপ থাকার ফলে তফাৎটা এইখানে যে যখন আমি সিলেকশন টুল দিয়ে ধরতেছি তখন দুইটা ধরতেছে কেন? আমি তো গ্রিনটা ধরতেছি, তাহলে আমার ব্লুটা ধরতেছে কেন? কারণ ব্লু আর গ্রিনটা একটা গ্রুপের ভিতরে আছে, একটা ফোল্ডার একটা গ্রুপের ভিতরে আছে। এখন আমার এখান থেকে সিলেক্ট করা গ্রুপ, তার মানে গ্রুপটাই ধরবে। লেয়ার যেহেতু একটা আছে, একটা করে যদি হয় তাহলে একটা লেয়ার ধরবে, বাট এটাও যদি কোনো গ্রুপের ভিতরে থাকতো তাহলে গ্রুপের ক্ষেত্রে ধরতো। এইখানে যেমন গ্রুপের ক্ষেত্রে ধরতেছে গ্রুপটা, এখানে লেয়ার আছে দেখে লেয়ারের ক্ষেত্রে, কারণ লেয়ার হচ্ছে প্রাইমারি একটা জিনিস, লেয়ার ছাড়া তো গ্রুপ হবে না। গ্রুপের ফোল্ডার আইকন আসবে, কিন্তু গ্রুপের ভিতরে কি যাবে, লেয়ারগুলাই তো যাবে মেইনলি। তো লেয়ার হচ্ছে প্রাইমারি একটা জিনিস, গ্রুপ হচ্ছে তার পরের ধাপ। কারণ এটা করার ফলে আমি গ্রুপ ধরতে পারতেছি। সুবিধা এখানে আরেকটা কি, আমি যদি গ্রুপটা অফ করে লেয়ার দিই, এখন আমি চাইতেছি গ্রুপটা ধরতে, আমি এটা একটা গ্রুপের ভিতর আছে, এই জিনিসটা আমি চাই একটু এদিকে না, এই দুইটা জিনিসকে এইদিকে না কম্পোজিশন করতে পারতাম। আমি যখন ধরে আনতেছি একটা লেয়ার করে আসতেছে, ওইটা আসতেছে না। গ্রুপের ভিতরে আছে গ্রুপ করা, খেয়াল করে দেখো গ্রুপের ভিতরে আছে গ্রুপ করা, কিন্তু আমার একটা জিনিসে আসতেছে, আলাদা আলাদা করে ধরে আনা লাগতেছে, বাট গ্রুপ আসতেছে না, কারণ এখান থেকে লেয়ার সিলেক্ট করা, মানে একমাত্র এখন সিলেকশন দিতে লেয়ারগুলাই সিলেক্ট হবে, কোনো গ্রুপ সিলেক্ট হবে না। আর যখন তুমি গ্রুপ দিবা তখন গ্রুপটা তো সিলেক্ট হবে, পাশাপাশি লেয়ারটাও সিলেক্ট হবে। এটা হচ্ছে গ্রুপ আর লেয়ারের সুবিধা। যখন বললাম যে যখন একটু বড় প্রজেক্ট করবা, সেক্ষেত্রে যেগুলো গ্রুপ আছে গ্রুপগুলো আলাদা করে নাড়াইতে হইতে পারে। যখন নাড়াইতে যাবা তখন এই গ্রুপের ভিতরে যে অবজেক্ট আছে প্রত্যেকটা জিনিস আলাদা করে নড়তে পারে, তখন তুমি আবার নতুন করে প্লেস করা লাগবে, পারফেক্ট স্কেল টেনে টেনে প্লেস করা লাগবে। তখন তো দেখা গেছে যে আর এই কাজটা লেন্দি হয়ে গেল না, সময়টা বেশি লাগতেছে। এই জন্য যখন গ্রুপ আছে তখন গ্রুপটাকে এখান থেকে গ্রুপটা দিয়ে অটো সিলেক্ট অন করে তুমি গ্রুপটা ধরতে পারতেছো। আর যখন শুধু লেয়ার থাকবে তখন গ্রুপের ভিতরেও ইন্ডিভিজুয়াল যে লেয়ারগুলো আছে ওগুলো আলাদা করে ধরতে পারতেছো। গ্রুপের ভিতরেই আছি কিন্তু ইন্ডিভিজুয়ালি তখন ধরতেছে, শুধুমাত্র লেয়ার সিলেক্ট থাকার জন্য। আর এটা নর্মাল একটা জিনিস, শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এটা হচ্ছে এটার যে ট্রান্সফরমেশন, যে ট্রান্সফর্ম করবা, এটার একটা বাউন্ডারি অটোমেটিক আসতেছে। এই বাউন্ডারিটা অনেক সময় বলতে ম্যাক্সিমাম আমার জানা মতে 90% 90% এক্সপার্টরা এইটা ইউজ করে না। অনেকে করে দেখছি, আবার দেখা যাচ্ছে অনেকেই এটা করে না। এটা না করার রিজন হইতেছে এই শেপটা আমার এই শেপটা নষ্ট হওয়ার চান্স থাকে অনেক বেশি এই ট্রান্সফর্ম টুলটা থাকলে। যদি ট্রান্সফর্ম টুলটা এখানে অন করা থাকে তাহলে এই শেপটা নষ্ট হওয়ার চান্স থাকে বেশি। এখন তুমি একটা ডিজাইনে কাজ করতেছো, তুমি অনেক তাড়াহুড়া করতেছো বা একটু ফাস্ট কাজ করতেছো, তখন তুমি অনেকগুলো জিনিস নাড়ানাড়ি করতেছো, সেক্ষেত্রে যদি তোমার হঠাৎ এমন টান লাগে একটু শেপটা নষ্ট হয়ে যায়, তখন তো এই জিনিসটা আবার সুন্দর করে বসাও, অথবা অথবা তুমি কন্ট্রোল জেড
আচ্ছা, আরেকটা জিনিস তো বলি নাই, রিডু করে কি দিয়া, আন্ডু করে কি দিয়া? রিডু বলতে কি মানে, আন্ডু হচ্ছে যে আমি একটা জিনিস এখানে থাকার কথা, আচ্ছা এটা করছি এখন আমার ওইখানে যাওয়ার যাওয়ার দরকার, আবার ওই আগের জায়গাটাতে যাওয়ার দরকার। তো ওই যে আগের জায়গাটা যাবা, তখন কি তুমি আবার ধৈর্য এভাবে সুন্দর মতো আগের জায়গাটা যাবা, নাকি তুমি যে আগের জায়গায় ছিলা এটা তো তখন পারফেক্ট নাও হইতে পারে, তুমি যে আবার এখানে আসবা এটা পারফেক্ট জায়গায় নাও বসতে পারে। তো তুমি আগের জায়গাতে সিম্পলি একটা শর্টকাটে আগের জায়গায় চলে যাও না, সেটা হচ্ছে কন্ট্রোল-জি বা কন্ট্রোল-জেড। আমি যদি কন্ট্রোল-জিটাতে ক্লিক করি আগের জায়গাতে চলে যেতেছে। আবার যদি চাই যে না আগের জায়গায় চলে এসেছে, আমার এখানেই ভালো ছিল যেখানে আমি ছিলাম, মানে একবার লাস্ট চলে গেছি, এটাকে বলে হিস্টোরি। এটা বলে হিস্টোরি ইন্টার। এই হিস্টোরিটা দরকার এই কারণে, কারণ হিস্টোরি ছাড়াও কোনো ডিজাইনার ওইরকম ডিজাইন করতে পারবে না যদি না হিস্টোরি সম্পর্কে অবগত না থাকে। কারণ তুমি বারবার বারবার একটা জিনিস তো বারবার রিপিট করে কাজ করতে পারবে না, তাহলে 1 ঘন্টার কাজ তোমার 5 ঘন্টা লাগবে। এই জন্য কন্ট্রোল-জি দিয়া তুমি ব্যাকে আসতে পারতেছো, এই যে আমি যেখানে ছিলাম আগে ব্যাকে যাইতেছি। আবার চাইলে এই জিনিসগুলো যেখানে আবার পরে গেছিলাম ওইখানে কন্ট্রোল-শিফট-জি, মানে কন্ট্রোল-শিফট-জেড, যেটা কন্ট্রোল-শিফট-জেড দিয়ে তুমি রিডু করতে পারতেছো। এটা আরেকটু ক্লিয়ারভাবে কীভাবে বোঝাই, সেটা হচ্ছে ধরো এই দুইটা জিনিস নিয়ে গেলাম, এখানে ট্রান্সফর্ম টুল অটো, এই যে অটো ওপেন, কারণ ওইখানে আমার বক্সটা অন করা দেখে। আমি যে অফ করে দেই, এখন তো ট্রান্সফর্ম টুল নাই, এখন সেক্ষেত্রে কীভাবে আনবো? এই যে এইখানটাতে যে ট্রান্সফর্ম টুলটা নাই, একটা অবজেক্টে যে ট্রান্সফর্ম টুলটা নাই, যেটা দিয়ে আমি ট্রান্সফর্ম টুলের অ্যাডভান্স ইয়াতে আসতেছি, আপাতত বেসিকটা বোঝাই, সেটা একটা বাউন্ডারি আছে, তো এই জিনিসটা যে আমি নিয়ে যাব ছোট বড় করব, সেক্ষেত্রে এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল-টি। টি মানে ট্রান্সফর্ম, মানে মনে রাখার সহজ তরিকা, টি মানে ট্রান্সফর্ম, আর আমি কন্ট্রোল-টি দিতেছি মানে আমার বাউন্ডারি বক্স আসতেছে, এটা যে ছোট বড় করতে পারতেছি অথবা নড়াইতে পারতেছি। এটারও কিছু জিনিস আছে, প্রপার্টিসগুলো দেখাবো। আর এটাতেও সেম, আমি যদি কন্ট্রোল-টি দেই তাহলে ট্রান্সফর্ম করার টুল পাইতেছি, ছোট বড় করছি। এখন কন্ট্রোল-জেড বা জি, কন্ট্রোল-জেড আর কন্ট্রোল-শিফট-জেড এর মধ্যে তফাৎটা হচ্ছে, ধরো এই বলটা এখানে আছে, এই বলটা চাই এখানে আসবো, এটা এখানে যাইব, দুইটা এখানে আসছে এখানে আসছে, আর আমি চাইতেছি না এটা আগের জায়গাতে যাক, এটাও আগের জায়গাতে যাক, তখন আমি কন্ট্রোল-জেড দিয়ে পিছনে যাইতে পারতেছি আগের জায়গাতে। আবার যেমন না 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 এটা আমার এখানেই আসবে, এটা এখানেই আসবে, আমি বেশি পিছনে চলে আসছি, তখন আবার কন্ট্রোল-শিফট-জেড দিয়ে সামনে যেতে পারতেছো, হচ্ছে কন্ট্রোল-শিফট-জেড। কিবোর্ডের কন্ট্রোল-জেড দিয়া আন্ডু মানে পিছনে যাইতেছো, কন্ট্রোল-শিফট-জেড দিয়া সামনে যাইতেছো মানে রিডু। এটা হচ্ছে শর্টকাট বলছি, বাট শর্টকাটটা তো আগে নর্মালি শেখানো হয় না, এটা হচ্ছে একদম শর্টকাট। এইগুলো নিয়ে মিমও দেখবো, অনেক ইয়া আছে, ফেসবুকে অনেক মিমও পাওয়া যায়। তো এই যে এডিট এডিট অপশন, এখানে এই যে আন্ডো রিডো, কন্ট্রোল-জেড শিফট-কন্ট্রোল-জেড অথবা কন্ট্রোল-শিফট-জেড, এটাই শর্টকাট। এইখানে রিডো আন্ডো এই দুইটা জিনিসই এখানে ম্যানুয়ালি দেওয়া আছে, শর্টকাটও করতে পারো ম্যানুয়ালি করতে পারো। এখন ম্যানুয়ালি ভাই কয়জনে করে? ম্যানুয়ালি করতে গেলে তো আর প্রজেক্ট আর হয়ে উঠবো না, শর্টকাটই জানা লাগবো। আচ্ছা হ্যাঁ বলো। না না না, কন্ট্রোল জে না, কন্ট্রোল-জে বলতে মানে জেড রে বুঝাইছি, অনেকে জি বলে, জি জি, আবার অনেকে জেড। কন্ট্রোল-জে জেড সেম জিনিসই। কন্ট্রোল-জে হচ্ছে কন্ট্রোল-জের অন্য কাজ, কন্ট্রোল-জে দিয়া লেয়ারগুলো যে লেয়ারটাকে কপি করে, এই যে লেয়ারটা, এই যে একটা লেয়ার আছে, এই লেয়ারটাকে তুমি যদি কপি করতে চাও, এই লেয়ারটাই কপি হবে আরেকটা, তখন কন্ট্রোল-জে দিবা। কন্ট্রোল-জে, এটা হচ্ছে কন্ট্রোল-জে, জেল দিল দেখো আরেকটা কপি হয়েছে এখানে অটো, লেয়ার কপি কন্ট্রোল-জে দিয়া। এই ইয়াগুলো একটু নোট করে রাখো। কন্ট্রোল-জেড যেটা, আচ্ছা জেডই বলি, কন্ট্রোল-জেড যেটা ওটা দিয়ে তুমি আন্ডু করতেছো, কন্ট্রোল-শিফট-জেড দিয়ে তুমি রিডু করতেছো, এটা গেল আন্ডু রিডু শর্টকাট। আর মুভ টুল যেটা বলতেছিলাম, যে মুভ টুল যখন তুমি মুভ করতেছো ওই জিনিসগুলো, তখন অটো সিলেক্ট দেখাইছি, লেয়ার আর গ্রুপ কীভাবে তুমি নাড়াবা
কম্পোজিশন করবো ওইটা দেখাইছি, ট্রান্সফর্ম টুল দিয়েও দেখাইছি। ট্রান্সফর্ম টুল দিয়েও দেখাইছি যে এটা যদি অন থাকে তাহলে হচ্ছে এখানে ট্রান্সফর্মের যে বক্সটা এটা অটোমেটিক বাউন্ডারিটা থাকবে, আর যদি তুমি এটা অফ করে দাও তাহলে এটা তোমার ম্যানুয়ালি আনা লাগবে। যদি অন থাকে তাহলে কি হইতেছে, যে লেয়ারটা সিলেক্ট হবে ওইটাতে অটোমেটিক একটা বক্স আসতেছে, আর যদি অফ থাকে তাহলে কোনো কিছু আসবে না, এইরকম 3 থাকবে। তোমার যে আনতে হয় সেক্ষেত্রে এই লেয়ারটা সিলেক্ট করে তুমি কন্ট্রোল টিতে দিবা, ট্রান্সফর্মের যে ইয়েটা আছে ওই ট্রান্সফর্মের ইয়েটা চলে আসবে, অটোমেটিক বাউন্ডারিটা চলে আসবে। আর এই যে এখানে ক্যান্সেল আর ওকের ইয়ে আছে, আইকন আছে, যদি চেঞ্জ করো তাহলে ওকে দিলে এখানে থাকবে, আর যদি ধরো চেঞ্জ করলাম এখানে, বাট আমি তো এখানে থাক, তখন ক্যান্সেল দিলে আগে যে চলে যাবে। এটা হচ্ছে লেয়ারের সিলেকশন টুলের কিছু বিস্তারিত জিনিস। এরপরে আরও কিছু জিনিস আছে, অ্যালাইনমেন্ট। এই সিলেকশন টুলে অ্যালাইনমেন্টের কারসাজি। অ্যালাইনমেন্ট ছাড়া একটা ডিজাইন পুরোপুরি অচল, এটা ডিজাইনের প্রিন্সিপাল অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট হচ্ছে তোমাকে সাপোজ আমি যদি কেউ একজনের কোশ্চেন করি, রেসপন্স করো, আমি একটা বল দিলাম, এই বলটা, এই যে একটা ক্যানভাস দিলাম, এই বলটা তুমি কোথায় প্লেস করবে না, তোমার নর্মাল কমন সেন্সে কি বলতেছে এটা আমার কোথায় প্লেস করা উচিত, এই বলটা কেউ একজন বলো, অথবা যারা বলতে পারো না তারা ইয়াতে বলো, যারা রেসপন্স করতে পারতেছো তারা রেসপন্স করো, যারা টেক্সটে বলতে চাইতেছো তারা টেক্সটে বলো। আচ্ছা, এটা মিডলে রাখলেই তো মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, তো তোমার মতো হচ্ছে মিডলে বসাইলাম, তো আমার তো মিডলে দিলাম, বুঝো মিডল দিলাম, এটা কি অ্যাকুরেট মিডলে আছে? না না দিলাম, অ্যাকুরেট আছে? না অ্যাকুরেট আছে? না, হয় না। অ্যাকুরেট হয়েছে? হয় না। তাইলে এই জিনিসটা যে বুঝতেছো যে অ্যাকুরেট হয় না, তুমি অ্যাকুরেট করবা কিভাবে এখানে? এটা হচ্ছে ওই যে চারপাশ দিয়ে হচ্ছে যখন বলটা নাড়াচাড়া করানো হয় তখন হচ্ছে চারপাশ দিয়ে একটা অ্যালাইনমেন্ট তৈরি হয় না, ওই ওই জিনিসটা লাগবে এখানে। কোনটা, এই ট্রান্সফর্মটা? এটা না, এটা না, ওই যে এই পুরোটা হচ্ছে আর্টবোর্ডের মধ্যে হচ্ছে একটা চারপাশ দিয়ে হচ্ছে এই যে একটু আগে আসছে যেটা। সিলেকশনে যাইতেছি, সিলেকশনের পার্টটা পরে, বাট তুমি এখানে অ্যালাইনমেন্ট করবা কিভাবে? যদি এখানে কি ওটা তো আমি বলছি এটা আসছে এটার এগেনস্টে, এটার এগেনস্টে এটা অ্যালাইন হবে, এই জন্য তোমার ওইগুলো অন হয়ে গেছে, মানে যেগুলো তুমি বলতে চাইতেছো এটার এগেনস্টে এটা এটা অ্যালাইন হবে। এখন যদি আমি ধরো ওইটা দিলাম না, আচ্ছা এটা এইখানে হইলো, এখন এখন এটা অ্যালাইন করবো, এটা অ্যালাইন করবো মিডলে, জি জি। কই মিডল তো অ্যালাইন হইলো না, চাইতেছি মিডল অ্যালাইন করতে কিন্তু মিডল অ্যালাইন হয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে আসলে ভাই আমাকে আপনি দেখাই দেন। আচ্ছা, এটার এগেনস্টে এটা অ্যালাইন হবে, সিলেকশনের এগেনস্টে তোমার যেই অবজেক্টটা আছে, যে সাবজেক্ট অবজেক্ট যে জিনিসটা তুমি অ্যালাইন করতে চাইতেছো ওইটা হবে, কিন্তু ওইটা পরের ধাপ, ওইটার আগের ধাপটা ক্লিয়ার করি, তোমার ডিজাইন সেন্সটা দেখি আর কি। তো তুমি বলছো এটা মিডলে থাকবে, বাকিদের কি মোটামুটি একই ইয়া, যে আমি তোমার যদি একটা খালি ফাঁকা আর্টবোর্ড দিলাম, সাথে একটা ইয়া দিলাম, ফাঁকা আর্টবোর্ডও দিলাম, সাথে একটা অবজেক্ট দিলাম বা বলটারে দিছি, এখন তোমাদের কি মত যে এটা মিডলেই থাকবে, মানে মিডলে দিলেই ভালো লাগতেছে বা এমন কিছু কম্পোজিশন সেন্স, এটা বেসিক একটা ইয়া, একটু রেসপন্স করো, টেক্সট হইলে বলো দেখি কয়জন কি বলো, তার মতামত কি? আচ্ছা, একজন বলছে বর্তমান আমার মনে হয় একটু নিচের দিকে দিলে, আই থিঙ্ক এত নিচে না, আর একটু, হ্যাঁ। আচ্ছা এখানে, আচ্ছা দুইজনই মানে সেমটাই বলছো, মাইনুদ্দিন বলছো কি যে হচ্ছে রুল অফ থার্ড, ওরে ওরে নজরুল সাকিব রুল অফ থার্ড, আরে রুল অফ থার্ডে গেলে তো আরো অনেক জিনিস বোঝানো লাগবে। না, এটা কম্পোজিশন সেন্সটা হ্যাঁ ঠিক আছে, ওইটার ইয়ে ঠিক আছে, রুল অফ থার্ড কম্পোজিশন মেনটেন করতেছে, বাট এখানে রুল অফ থার্ড মেনটেন করার মতো কোনো কিছুই নেই, আমার ব্যাকগ্রাউন্ডে তো কোনো অবজেক্ট নাই, এটা হচ্ছে বেসিক একটা জিনিস। তোমাকে যদি একটা পেজ দিলাম, আমি তোমাকে একটা খাতা দিলাম, খাতার একটা পৃষ্ঠা দিলাম, আর বললাম যে এই যে তোমাকে একটা অবজেক্ট দিলাম, যে এটা প্লেস করো, তুমি কোথায় করবে, এটার কমন সেন্স, যেটা কমন সেন্স বলে মানুষের কমন সেন্স, এটা মিডলে বসবে, মিডলে। এখন যদি আমি বলি যে তোমাকে দুইটা জিনিস দিলাম, এখন তুমি কোথায় বসাবে এটা,
তখন মানুষের সেন্স বলে যে হয় এইভাবে দুইটা বসাবো আমি এই অ্যালাইনে, নয়তোবা এই অ্যালাইনে আমি দুইটা বসাবো, হয় ভার্টিক্যাল দুইটা দুইভাবে এই অ্যালাইনে বসাবো। কিন্তু দুইটা নিয়ে কখনো এমন কোনাকুনিতে যাবে না, যায় তোমাদের ঝামেলা পায় না, ডিজাইনের ক্ষেত্রে যায়, বাট তখন মানুষের মানে মোস্ট অফ দ্য পিপল কি বলে যে এই অ্যালাইনমেন্ট গুলা ইয়া করে, তাহলে এখানে কি অ্যালাইনমেন্ট মেনটেন করতেছে। এই যে চার কোনা একটা আমি খাতা দিলাম তোমাকে, একটা পৃষ্ঠা দিলাম, একটা পেজ দিলাম, ওইটার মধ্যে যে তুমি অ্যালাইনমেন্ট মেনটেন করে দুইটা জিনিস সোজাসুজি বসাইতেছো, অথবা এইখানে বসাইতেছো, অথবা এইখানে বসাইতেছো, এটাই একজন মানুষের ডিজাইন সেন্স বা কম্পোজিশন সেন্স। এখন আমি তোমার যদি তিনটা দিই, তিনটা তুমি কিভাবে বসাবা? এইভাবে, যেভাবে আছে এইভাবেই। হয় তিনটা তুমি সোজা করে এমন, হ্যাঁ, ভার্টিক্যালি বসাবা, নাই নাইলে হরিজন্টালি বসাবা, হরিজন্টালি ভার্টিক্যালি, আর নয়তো কোনাকুনি, এভাবে 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 এভাবে। ভাই বলে এইখানে একটা, এইখানে একটা, এইভাবে বসাবো না, এখানে একটা বসাবো, এখানে বসাবো, এটা এটা বসাবো না। আর ওইটাই হচ্ছে কম্পোজিশন সেন্স, যে তুমি সব দিক দিয়ে ব্যালেন্স করতেছো, সব দিক থেকে দেখতে যাতে সুন্দর লাগে, শ্রুতিমধুর লাগে, ওইটাই তুমি ব্যালেন্স করতেছো। এখন এই যে আমি অ্যালাইনমেন্ট করতে চাইতেছি, অ্যালাইনমেন্টগুলো যে করতে চাইতেছি আমি সোজা করে, আমার এখানে স্ন্যাপ অন করা দেখা সহজে দেখাইতেছে। হ্যাঁ, এই যে আমি এখানে যে করতেছি সুন্দর মতো বসাতে চাইতেছি, এখন এটা তো আমার সোজাসুজি না হইতে পারে, আমি অনেকক্ষণ যাবত ট্রাই করতেছি সোজাসুজি করতে। আর এই যে সোজা, এই যে সোজা, এখন এটা কি 100% সোজা আছে? যদি 100% সোজাই না হয়, যদি 100% সোজাই না হয়, ওই জিনিসটা তো আর তাইলে মনে করো যে পারফেক্ট ডিজাইন হইল না। আমি তো চাই 100% সোজা হইতে, একবারে এক অ্যালাইনমেন্টে থাকবে। তখন কি হবে? সেই ক্ষেত্রে তুমি তিনটা লেয়ার ধরছি, তিনটা লেয়ার ধরছি, এই তিনটা লেয়ার ধরছি, আমি তিনটাকেই সোজা করবো, এক লাইনে নিয়ে আসবো, তার মানে কি আমার তিনটাকে ধরতে হবে। তখন আমার এখানে, এইখানে দেখো উপরে যে অ্যালাইনমেন্টের যে এগুলো একটু বলে অ্যালাইনমেন্ট আইকন, অ্যালাইনমেন্টের আইকনগুলা অটোমেটিক্যালি এখানে একটু আছে অ্যাডভান্স, অটোমেটিক্যালি মনে করো যে অন হয়ে গেছে। এতক্ষণ কিন্তু অন নাই, এই যে দেখো লেয়ার সিলেক্ট না করলে অন হইতেছে না, মানে এখানে তো অ্যালাইনমেন্টের কিছু নাই, তো এগুলো অন হবে কেন? এখন আমি যখন অ্যালাইনমেন্টের কিছু পাইতেছি, একের অধিক কোনো জিনিস পাইতেছি, দুইটার মধ্যে যদি অ্যালাইনমেন্ট করতে চাই, অ্যালাইনমেন্টের জিনিস অন হয়েছে, দুইটার অধিক যদি করি তাহলে দেখো পাশে আরো দুইটা জিনিস অন হয়েছে, ওইটা একটু অ্যাডভান্স। আরো যদি থাকে তাহলে ওই দুইটা অনই থাকবে, কারণ এই সবগুলো অন হয়েছে। অনার রিজন কি? এইগুলো দিয়েই অ্যালাইন করা হয়। এখন আমি চাই তিনটাকে এক মিডলে আনতে, এই যে মিডল দেয়াই আছে, উপরের অবজেক্ট, নিচের একটা অবজেক্টের আইকন, মাঝখানে ক্লিক দিলে মিডল হইতেছে। হ্যাঁ, এখন এটা কি, এটা কি? এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন। হ্যাঁ, এখন লেফট রাইট অ্যালাইন কি বুঝবো? এটার মধ্যে বোঝার ব্যবস্থা নাই, বলো তো কেন? এটার মধ্যে বোঝার ব্যবস্থা নাই কারণ তিনটার সেম সাইজ। এখন যতই লেফট এক সাইড নিয়ে হোক, সাইজ তো সেম। আমি যদি একটা ধরো, এখানে কোনো একটা অবজেক্ট তোমার ছোট আছে, তুমি ছোট একটা অবজেক্ট নিছিলা, এখানে কোনো একটা অবজেক্ট ছোট আছে, এটা আরেকটু ছোট, তাইলে মানে তফাৎটা বুঝতে পারবো আর কি, ছোট আছে। এখন যদি তোমাকে আমি তিনটা অবজেক্টকে মিডল করি, তাহলে এই যে মিডল হয়েছে, তিনটা অবজেক্টই ওদের এগেনস্টে মিডল হয়েছে। ছোট বড় আছে দেখা তোমার হয়তো ওইরকম লাগতেছে না, এটা মিডল হয়েছে। এখন যদি আমি তিনটাকে রাইট অ্যালাইন করি, রাইট পাশে ক্লিক দিয়ে দেখো এই বরাবর হয়েছে। এখন এটা তোমার আমি সহজে কিভাবে বোঝাই? কন্ট্রোল আর এ ক্লিক দিবা, কন্ট্রোল আর, শর্টকাট মনে রেখো, কন্ট্রোল আর দিয়ে রুলার আসে, রুলার, রুলার দিয়ে নামই আসতেছে, আর দিয়া শুরু, রুলার। তো কন্ট্রোল আর ক্লিক দিলে একটা রুলার আসছে দেখো সাইডে থেকে, এটা দিয়ে মেনলি অ্যালাইন করা হয়। এখন যদি তোমার এদিকে রুলার লাগে একটা সমান, তুমি বুঝতেছো না এখানে অ্যালাইন হয়েছে কিনা। এখন এভাবেও তুমি বুঝতেছো না, ধরো এখন যে অবজেক্টটা তো বুঝতে এদিকে অ্যালাইন হয়েছে কিনা, তখন তুমি রুলার দিয়ে চেক করতে পারতে, এভাবে রুলারটা দাগ টেনে একবারে নামায়া রুলারটা দিয়া চেক করতে পারো। এই যে দিলাম, দেখো অ্যালাইনমেন্ট, এটার অ্যালাইনমেন্ট ঠিকই হয়েছে। আমি যে রাইট অ্যালাইন করছি প্রত্যেকটাতে দেখো সেম, এখানে যদি একটু গ্যাপও থাকে দেখো প্রত্যেকটাতে সেম অ্যালাইন হয়েছে। এইখানেও সেম অ্যালাইন, এইখানেও সেম অ্যালাইন, এইখানেও সেম অ্যালাইন। এটা কীভাবে করছি? তিনটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে রাইট অ্যালাইন যেটা আছে এটাতে ক্লিক দিচ্ছি, রাইট সাইডে হয়েছে। এখন যদি চাই লেফট সাইডে করতে, তাহলে এটার এগেনস্টে ওই দুইটাকে অ্যালাইন করবো, যেহেতু এটাই বড় সাইজে আছে আমার এই পাশে করতে। তখন আমি লেফট যে অ্যালাইনটা আছে এটাতে ক্লিক দিয়েছি, এই পাশে চলে আসছে।
এইটার অ্যালাইন হয়েছে। এখন ওরা কত ছোট বড় এটা দেখার বিষয় না, বাট এক পাশে অ্যালাইন হয়েছে। এখন একটা ডিজাইন অ্যালাইনমেন্ট কেমনে করে, তুমি একটা সোশ্যাল মিডিয়া যদি বানাও দেখবা যে প্রত্যেকটা সাইডে সমান একটা স্পেস ছাইরা ওইটার ভিতরে ডিজাইন করা। তুমি গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, হ্যাঁ, তারপরে স্যামসাং ট্যামসাং নানান ইয়ার সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো পোস্টার টোস্টার দেখতে পারো যে ওদের যে এখানে বাংলা লিঙ্কে লোগো বসাইছে, এখানে ওদের টাইপোগ্রাফি দিছে, প্রত্যেকটার তুমি মানে ইয়া থেকে কর্নার থেকে অথবা উপরের যে এজ থেকে দেখবা এইখানে পারফেক্ট অ্যালাইন মানে সমান স্পেস আছে, মানে পারফেক্ট একটা অ্যালাইনমেন্ট মানে ফলো করে এইখানে নিমোনিক ইউজ করছে, দুইটাতেই সেম স্পেস আছে, এই পাশ থেকে যে স্পেসটা থাকবো এই পাশ থেকেও সেম স্পেসটাই থাকে। তো এইটা কিভাবে অ্যালাইন করতে হয় ওগুলো হচ্ছে পরের ক্লাসগুলোতে দেখবা, পোস্টার টোস্টার যখন ডিজাইন হবে তখন কিভাবে হচ্ছে মেট দিয়ে ওই অ্যালাইনমেন্টটা করে। আর যদি আমি চাই যে এটার মধ্যে আরে এই আর্টবোর্ডের এগেনস্টে আমি এটা মিডল অ্যালাইন করবো, হ্যাঁ, যেহেতু আমি চাই এই তিনটা জিনিস আমার এই আর্টবোর্ডের মাঝখানে বা এই যে ক্যানভাস এটা মাঝখানে থাকবে। এখন এটা একটু এক সাইডে পড়ে গেছে, এটা একটু অন্যদিকে পড়ে আছে, এটা একটু অন্যদিকে পড়ে আছে, এখন কিভাবে করবা, কিভাবে বুঝবে এটা এটা মাঝখানে আনবা? এবার যদি ধরে আনো, আমি তোমার মনে করো যে স্কেল দিয়ে মাইপা দেখাইতে পারবো এই পাশে কম আছে এই পাশে বেশি আছে, তোমার চোখের দেখায় লাগতে পারবো, বাট ওইটা তো তোমার আলটিমেটলি ডিজাইন রুলস ফলো করা হইলো না। সেম স্পেস এ পাশে থাকবে মানে তোমার প্যারামিটারও সেম থাকা লাগবে, তোমার যে এখানে প্যারামিটার প্রপার্টিস আছে ওইটা তো সেম থাকা লাগবে, দুই পাশেই সেম সাইজ থাকা লাগবে, সেম একটা স্পেস ছাড়া লাগবে। এখন তুমি পারফেক্টলি কীভাবে অ্যালাইন করবা, সেই ক্ষেত্রে এই আর্টবোর্ডের এগেনস্টে যদি তুমি মিডল অ্যালাইন করতে চাও, এই যে একটা সিলেকশন টুল আছে, এটাকে বাইরে থেকে টেনে এইভাবে পুরাটা সিলেক্ট করতে পারো, অথবা কন্ট্রোল এ দিলে পুরাটা সিলেক্ট হইতেছে, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট হইতেছে, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হইতেছে, কন্ট্রোল এ দিয়ে এখন তুমি যদি তিনটাকে ধরে দেখো ওই যে সিলেকশন একটা ইয়ে আসছে সাইডে দিয়ে পিঁপড়ার মতো হাঁটতেছে, ওই যে পিঁপড়ার মতো নড়তেছে, ওইটা তার মানে যেটুকু আমি সিলেক্ট করছি ওইটুকুর এগেনস্টে আমার এই তিনটা জিনিস অ্যালাইন হবে। এখানে যে এখন কিন্তু অ্যালাইনমেন্টের অপশনটা নাই কেন, কারণ আমি মুভ টুলে নাই, তো ওইটা তো আমার মুভ টুলের কাজ ছিল। এই যে মুভ টুলে যাওয়ার পরে আমার ওই অপশনগুলো চলে আসছে। এখন আমি মিডল যদি করি, এই যে মিডল হয়েছে, তার মানে কি এই সিলেকশন যে আর্টবোর্ডের সোজা কথা আর্টবোর্ডও বাদ, এই সিলেকশনের এগেনস্টে ও হচ্ছে অ্যালাইন হয়েছে। এখন সিলেকশনটা যদি আমি অন্য জায়গায় করতাম, ধরো সিলেকশনটা আমি এখানে কইরা যদি এতটুকুতে কইরা যদি এখন যদি আমি অ্যালাইনমেন্ট করতে যাই, তখন কি হইতেছে, তখন মিডলে নাই কেন, কারণ তখন এই যে সিলেকশন যেটুকু আছে এইটুকুর এগেনস্টে এইটা অ্যালাইন হইতেছে। এই সিলেকশনটা যদি আমার অন্য জায়গাতে থাকতো সেমই হয়েছে, এই সিলেকশনটা যদি আমি এইখানে করতে পারতাম। এখন এটা কোথায় কাজে লাগে, কখন কাজে লাগে, যখন তুমি কোনো অবজেক্ট এইখানটাতে আছে, এটার ধরো একটা মানুষ এখানে আছে, এবার তুমি চাইতেছো এই যে মানুষটা, এই মানুষটা চুলের সমান, ধরো এখানে একটা ক্যারেক্টার দিয়ে বোঝাই, আচ্ছা ধরো এখানে একটা ক্যারেক্টার দিছো, তুমি একটা ডিজাইন করতেছো, ডিজাইনের মধ্যে এখানে একটা ক্যারেক্টার আছে, এখন তুমি চাও যে এই যে যেই জিনিসটা আছে আর একটু বড় করে দিলে আরো সহজে বুঝবো, হ্যাঁ, এখন তুমি এই বলটাকে চাও যে এটার অ্যালাইনে করতে, এটার অ্যালাইনে, এখন এটার অ্যালাইনে আদৌ হয়েছে কিনা এটা তো তুমি জানো না, এটার অ্যালাইনে হয়েছে কিনা, এটা কি এটার সোজা কি এটা আছে কিনা, এই কর্নারটা আছে কিনা এটা তুমি জানো না। এখন যদি আমি এটা আর এটাকে ধরে অ্যালাইন করি, তাহলে এটাকেই ধরি, এটাকেও ধরি, এই লেয়ারটাকে ধরি, এই লেয়ারটাকে ধরি, এই দুইটাকে আমি অ্যালাইন করি, তখন যে আমি সাইড অ্যালাইন করি, এটা না এটা, এই লেয়ার আর এই লেয়ার আর এই লেয়ারটা যদি আমি করি, তখন এই পাশে চলে আসতেছে, হ্যাঁ আমার তো দরকার এইটুকু, তখন কাজে লাগে সিলেকশন। তখন কাজে লাগে সিলেকশন, যে তুমি এটা লাস্ট মাথাটা কোথায় এটা দেখতেছো, ধরো আমি সিলেক্ট করছি, এরপরে কতটুকু বাদ রয়ে গেছে, এখন এইটাকে আমি টেনে সুন্দর মতো এই জায়গাটাতে বসাইছি, বসানোর পরে এখন যদি আমি এই সিলেকশনটা দিছি প্লাস এইটাকে ধরছি, এতটুকুতে যদি ধরি,
না 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 wait, এই সিলেকশনটা এটা ধরা দরকার নেই, সিলেকশনটা ধরে যদি তুমি এটা দাও তাহলে সিলেকশনের লাস্ট মাথা বরাবর এটা চলে আসবে। এটা দিয়ে এটা হচ্ছে সিলেকশন দিয়া সহজে অ্যালাইন করা, মানে আমি সবগুলো দেখাইতেছি সিলেকশন দিয়েও কীভাবে অ্যালাইন করতে হয় ওটা দেখাইছি, তাহলে আমার অন্য লেয়ার দরকার পড়তেছে না, শুধুমাত্র সিলেকশনটা আমি ইউজ করে এটা অ্যালাইন করতে পারতেছি। আর একটা সিস্টেম অ্যালাইন করতে পারি, সেটা হচ্ছে এই যে রুলারটা আছে, এই রুলারটা টেনে আমি এটা লাস্ট মাথায় বসাইলাম, এটা লাস্ট মাথায় বসে নাই, এটা লাস্ট মাথায় আমি বসাইছি এই যে এখানেতে বসাইলাম। এখন আমি যদি এটা ধরো অন্য জায়গাতে অন্য জায়গা থেকে আনছি, এটাকে ধরো অন্য জায়গাতে ছিল, অন্য জায়গা থেকে আইনা আমি এই যে সুন্দর মতো অ্যালাইন করে দিতে পারতেছি। তো দুইটার মধ্যে যার কাছে যেটা কমফোর্টেবল মনে হয় সেটা ইউজ করে। আমার অবশ্য দুইটাই কাজে লাগে, যে সময় যেটা মাথায় আসে আর কি, দুইটাই কাজে লাগে, এটা করতে হয়। হ্যালো ভাইয়া, কথা শুনতে পাচ্ছেন? ওই সময় আমার কোয়েশনটা ছিল হচ্ছে ওই যে নিচের যে একটা বল ছিল, আচ্ছা ওই বলটা হচ্ছে ধরেন হচ্ছে আমি এই যে পেজটা না, পেজটা মিডলে নিয়ে যাবো, আমি মাউস দিয়ে টানাটানি করতে পারবো না, আমি হচ্ছে ডিরেক্ট দুইটা বাটন ক্লিক করবো, এটা মিডলে চলে আসবে। এটার কোনো অপশন আছে, এরকম কোনো করা যায়? ধরো এই 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 বলটা এখানে আছে, ওই বলটা দিই, এই বলটা এখানে আছে, হ্যাঁ এখন তুমি এটা মিডলে নিয়ে আসবা, তখন আমি কি বলছি সিলেকশন টুলের কাজ তো এখানেই, কারণ তুমি এটা পুরাটা আর্টবোর্ড সিলেক্ট করে, মানে আর্টবোর্ডটা সিলেক্ট করলে তো তোমার এটা মিডল আসতেছে, আর তুমি শুধু বলটাকে তো নিয়ে আসতে পারবে না, কারণ এটা কিসের এগেনস্টে, তো বুঝাইতে হবে যে কিসের এগেনস্টে ও অ্যালাইন হইতেছে। আচ্ছা। তুমি তুমি এই রুল দিয়ে পুরাটা সিলেক্ট করতে পারতেছো, অথবা কন্ট্রোল এ দিয়ে পুরাটা বোর্ড সিলেক্ট করতে পারতেছো। পুরোটা বোর্ড সিলেক্ট করার পর যখন তুমি অ্যালাইন করতেছো, এই যেটা দিতেছি এটা দেওয়ার পরে হচ্ছে সোজাসুজি লম্বালম্বি হচ্ছে অ্যালাইন হয়েছে, এটা দিয়ে আমি পাশাপাশি অ্যালাইন করছি, তখন মিডলে চলে আসছে। জি, বুঝতে পারছি না। এক্সপ্লোর করো, আমি দেখা গেছে আমি বলার পরে তোমাদের অনেক কিছু মাথার উপরে দেওয়া যেতে পারে, বাট যদি শিখার ইচ্ছা থাকে তাহলে এগুলো একটু এক্সপ্লোর করে যে আসলে এগুলো কাজ কি, তখন তুমি সহজে ইয়েগুলো পাওয়া যাবা। জি ভাই, বুঝতে পারছি। কারণ আমি যতই তোমার এখান থেকে শিখাই দিতে পারি, তুমি যদি টুকটাক প্র্যাকটিস না করো লাভ হবে না কোনো। হচ্ছে অ্যালাইনমেন্টের কাহিনী, এখন এইখানটাতে তো আরেকটু অ্যাডভান্স অ্যালাইনমেন্টের কাজ আছে। এই যে দুই তিনটা জিনিস আছে এখানে, এই যে এটা, এই যে এটা আর এটার কাজ কি, ওই তিনটা জিনিস তোমরা খেয়াল করলে বুঝবা। এটা দিয়ে হচ্ছে লেফট অ্যালাইন, এটা দিয়ে রাইট অ্যালাইন, এটা দিয়ে মিডল অ্যালাইন, আবার এটা দিয়ে হচ্ছে উপরের দিকে আপার সাইডে, এটা হচ্ছে বটমে, এটা হচ্ছে মিডলে, বাট মানে একবারে এইভাবে আর কি, এই সোজা, এই মিডলটা হচ্ছে এই সোজা, এই মিডলটা হচ্ছে এই সোজা। তাহলে বাকি যে দুইটা আছে ওই দুইটার কাজ কি, বাকি যে দুইটা আছে, ধরো আমি কি করছি, এখানে যে আমার তিনটা বল আছে, দুটা বল ডিলিট করে দিই, এই যে তিনটা বল নিলাম সেম সাইজের, তিনটা বল নিছি, তো এই দৃশ্য দিকে আছে, এই দৃশ্যের দিক থাকার ফলে কি হয়েছে, আমি মিডল অ্যালাইন করতেছি তিনটাকে ধরে, তিনটা লেয়ার ধরছি আমি, এই তিনটা লেয়ারের তিনটা বলই তো ধরছি, ধরার পরে মিডল অ্যালাইন করলাম, মিডলে আসছে, বাট ক্যানভাসের মিডলে আসে নাই, আমি চাইতেছি আরও মিডলে একবার পারফেক্ট মিডলে আসবে, সেক্ষেত্রে কন্ট্রোল এ দিয়া পুরোটা সিলেক্ট করে মিডল করতেছি, মিডল হয়ে গেছে সুন্দর মতো। যখন মিডল হয়েছে, হ্যাঁ আমি চাইতেছি কি, আবার কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়, আর কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়, শর্টকাট লিখে রেখো, কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হবে, মানে সিলেকশনটা চলে যাবে, আর এ দিলে সিলেকশনটা আসবে, ডি দিলে চলে যাবে। এখন ওই যে দুইটা জিনিস, ওই দুইটার কাজটা এখানে খেয়াল করতে পারবা। ধরো আমার মিডল অ্যালাইন আছে, কিন্তু এই যে এখানে যে সমান দূরত্বটা আর এইখানে যে দূরত্বটা, এই দুইটা দূরত্ব কি সমান? এটার মধ্যে ডিস্টেন্স বেশি, এটার মধ্যে ডিস্টেন্স কম। এখন আমাকে তো পারফেক্ট কম্পোজিশন করতে গেলে একটা ডিজাইন, তখন তো আমার সবগুলোর মধ্যে সমান দূরত্ব দরকার। তখন আমি সহজে অ্যালাইন করতে পারতেছি কি দেয়া, এই যে তিনটা জিনিস আমি ধরছি, ধরার পরে আমি যখন এই জিনিসটাতে দিতেছি, এটা ধরো তিনটা দাগ আছে, তার মানে লাস্টের মাথা, মানে দুইটা লাস্টের মাথা, এই মাথা আর এই মাথা, এই দুইটার উপর মানে ভর করে মাঝখানের যেগুলো আছে সবগুলা সেম স্পেস রেখে ডিভাইড হয়ে যাবে আর কি। এই যে দিছি দেখো, একবারে এই পাশেও সেম সাইজ, এই পাশেও সেম সাইজ, এটা হচ্ছে এই অ্যালাইনমেন্টের কাজ। আবার যদি একটু
পাশাপাশি অবস্থায় থাকে। এখন এইখানটাতে কম স্পেস, এইখানটাতে বেশি স্পেস, তখন আমি তিনটা জিনিস ধরে যখন সমান স্পেসে নিয়ে আসবো, তখন এটা আমি ক্লিক দিলে সমান স্পেস ক্রিয়েট হয়ে গেছে এখানে। এগুলো হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ আর কি। এখন অ্যালাইনমেন্টের কাজ যদি তোমরা না জানো বা অ্যালাইনমেন্ট নিয়ে যদি ধরো দ্বিধার মধ্যে ভুগো বা এই জিনিসটা অনেকে ইগনোরও করো, মানে ম্যানুয়ালি করতে যাও এইভাবে বসায়, এটা কোনো ডিজাইন গাইডলাইন ফলো করা হবে না। আর এইভাবে তুমি বেশি দিন মার্কেটে টিকতেও পারবে না। তোমার যদি উপরে যে লাইন ম্যানেজার আছে বা যে কেউ আছে, যখন দেখবে যে তুমি এইভাবে করো, তখন বুঝবে তুমি কোন লেভেলের ডিজাইনার। এখন একটু প্রো হইতে গেলে তোমাকে এই জিনিসগুলো, মানে অ্যালাইনমেন্টের কোনো বিকল্প নাই। আর ওইটা একটা ডিজাইন প্রিন্সিপাল, যে 6টা ডিজাইন প্রিন্সিপাল আছে, ওইটার মধ্যে অ্যালাইনমেন্ট একটা ডিজাইন প্রিন্সিপাল। সুতরাং অ্যালাইনমেন্ট তোমার লাগবেই। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলো। অ্যালাইনমেন্টের মাঝে যে স্পেসটা, এটা কতটুকু হবে, এটা কিরকম করে মেজারমেন্ট করে ঠিক করা যাবে? আচ্ছা, এটা কতটুকু হবে সেটা না। জি জি ভাইয়া। আচ্ছা, কতটুকু যে হবে, ধরো তোমার একটা ডিজাইন করছো তুমি, হ্যাঁ, এখন তুমি একটা ডিজাইন চাইতেছো যে তোমার লাস্ট মাথা, এই যে আমি দুইটা গিট দিয়ে বোঝাই, তোমার এই ডিজাইনের মাথাটা, এই ডিজাইনের লাস্ট মাথা এটা, হ্যাঁ। এখন তুমি এখানে একটা বল বসাইছ, ঠিক না? এইখানে একটা বল বসাইছ, এইখানে ওই বলটা বসাইছি, এইখানে এই বলটা বসাইছি, এইখানে এই বলটা বসাইছি, ঠিক না? এখন এটার মধ্যে কম, এটার মধ্যে তার চেয়ে একটু বেশি, এটার মধ্যে আবার সমান সমান লাগে, আবার এটার মধ্যে বেশি। এখন তুমি বলছো মাঝখানে যে স্পেসটা, ওইটা কই থেকে বের হয়ে আসে? এইখানে ওরা কিন্তু কোনো স্পেস ক্রিয়েট করে না, ওরা জাস্ট সমান ভাগে এই স্পেসগুলারে ডিভাইড করে দেয়। এখানে যে স্পেসগুলো আছে, ধরো প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ওরা হচ্ছে সমান ভাগে ডিভাইড করবে। এখন সেটা যে কোনো ডিস্টেন্স হতে পারে বা যে কোনো একটা সংখ্যা হতে পারে, কারণ এটুকুর ভিতরে তোমার যতটুকু স্পেস আছে, ওই স্পেসটাকে এই তিনটা বল দিয়া, তিনটা বলের সাইজ ওরা নিজের জায়গা নিয়ে, তারপর যতটুকু ফাঁকা জায়গা থাকবে, ওই ফাঁকা জায়গাটাকে সমান স্পেসে ডিভাইড করবে। এখন আমি তিনটাকে একসাথেই দিলাম। এখন এই জায়গাটাতে বেশি আছে না, এই জায়গাটাতে বেশি আছে। এখন তোমার মেজার করা সম্ভব না। যদি তুমি মেজার করো তাহলে তো অবশ্যই মেজার করতে পারবা। এই যে তুমি মেজার করছো, এখানে 261 পিক্সেল আছে। এখন 261 পিক্সেলকে তুমি ক্যালকুলেটর ভাগ করে করে তুমি এখানে বসায় বসায় সমান ভাগ করে দিবা? দরকার নেই। এখন এই পাশে আছে, যখন আমি এই সবগুলা লেয়ারকে কি, এই সবগুলা বলকে আমি সমান ভাগে সমান একটা ডিস্টেন্স রেখে আমি অ্যালাইন করব, তখন আমি সবগুলা, যেহেতু সবগুলা বল করতে হবে, তখন আমি সবগুলা বলে ধরছি, সবগুলো বলের লেয়ার ধরছি। ধরার পরে এই যে মুভ টুলটা আছে, মুভ টুলটাতে যাই আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করলে কাজ হবে না, কারণ এটা হচ্ছে এই যে যে পাশাপাশি পাশাপাশি অ্যালাইন। আর এখানটাতে ক্লিক দিলে দেখো সমান ভাগে অটোমেটিক্যালি নিয়ে নিতেছে। এখন এই ডিস্টেন্সটা কিন্তু ওরাই কাউন্ট করে নিছে, মানে সমান ভাগ থাকবে সোজা কথা, এখানে যতটুকু ডিস্টেন্স হইতে পারে। আর তুমি যদি এটাকে অন্য জায়গাতে সরায় দাও, এখানে বড় হয়ে গেছে, তাহলে দেখবা যে ধরার পরে এই ডিস্টেন্সটা কিছুটা হইলেও বাড়বে প্রত্যেকটার ক্ষেত্রে। এই যে তখন দেখো এই ডিস্টেন্সটা আগে কেমন ছিল, এটাতে লক্ষ্য করো, তারপরে কেমন হয়ে গেছে, আর একটু বড় হয়ে গেছে। ওর কথা হচ্ছে যে লাস্ট মাথায় যেটা থাকবে, ওই দুইটাকে ও হচ্ছে মানে মূল বেস ধরে মাঝখানে যে স্পেসটা আছে, ওইটাকে ও নিজে থেকে ক্রিয়েট করে দিবে। বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের, হ্যাঁ, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কি বলে, অ্যালাইনমেন্টের মানে কাজ আর কি নর্মালি। আর এই অ্যালাইনমেন্ট যত বেশি ফলো করতে পারো, অ্যালাইনমেন্ট নিয়ে অনেকে কনফিউশনে ভুগে, বাট অ্যালাইনমেন্ট ফলো বা একটা জিনিস তুমি যদি না করো তাহলে তো কখনোই পারবে না, এটা স্বাভাবিক। তুমি ভয় পাইতেছো যে না এই জিনিসটা আমি পারবো না, বাট তুমি এটা জিনিসটা খেয়াল করলো না যে আমি যে একবার দুইবার তিনবার প্র্যাকটিস করি, তাহলে অটোমেটিক 4বারের মাথায় আমি পারতেছি। কিন্তু ওই 3বার যে অ্যাটেম্প্ট নিবে কেউ একজন, ওইটা নেয় না। সুতরাং এটা যত বেশি ফলো করতে পারো। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের এই কয়েকটা অপশন দেখাইছি, গেল অ্যালাইনমেন্ট। মুভ টুলের কাজ গেল। আরেকটা টুলের কাজ বলছিলাম কি, মুভ টুল, ব্রাশ টুল। ব্রাশ টুলটা দেখাই। ব্রাশ টুলেরও অ্যাডভান্স অনেক কিছু আছে। ব্রাশ টুলের অ্যাডভান্স অনেক কিছু আছে, আর এই ব্রাশ দিয়ে দুনিয়া সব কিছু করা সম্ভব, যে কোনো জিনিস ব্রাশ দিয়ে করা সম্ভব। এখন ব্রাশ টুল, এই যে একটা ব্রাশ টুলের ক্রিয়াটা কি, ব্রাশ টুলের শর্টকাটটা কি, বি। কিবোর্ডে শুধুমাত্র বি দিয়া ব্রাশ, তার মানে বিতে ক্লিক দিলেই, অন্য কোনো টুলে আমি আসি, বিতে ক্লিক দিলেই অটোমেটিকলি আমার ব্রাশ টুল সিলেক্ট করে নিতেছে। ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি। ব্রাশ টুলের বেসিক আজকে দেখাবো। ব্রাশ টুলের
অনেক অ্যাডভান্স আছে। যদি সেটিংস দেখাই একটা ক্লাসই যাবে ব্রাশ টুলের উপরে। ব্রাশ টুল দিয়ে মানে অনেক কিছু করা পসিবল। যত পোস্টার টোস্টার যা কিছু দেখো, বিলবোর্ড টিলবোর্ড যা কিছু দেখো, যে পরিমাণে ব্রাশ টুলে কাজ হয় ওর ধারণা নেই। আর নিজের মতো করে ব্রাশও ক্রিয়েট করা যায়। এই ব্রাশ টুলস এগুলার অনেক ডিটেল আছে, এগুলোতে গেলে বললাম যে একটা ক্লাসে এসে কভার দেওয়া যাবে না ব্রাশ সেটিংগুলা। আর এখন যদি বুঝাইও, তোমরা একদিক দিয়ে সব খাওয়া শুরু করবা, কারণ এগুলো নিতে পারবা না তখন। এখন বেসিকটা আগে শিখো, যদি ধরতে পারো, ফাউন্ডেশনটা যদি ধরতে পারো, তাহলে তুমি আস্তে আস্তে এই জিনিসগুলোতে হাত দিলে ধরতে পারবা আসলে কোনটার কি কাজ। আমি ব্রাশ টুলে আসি। বেসিক ব্রাশ টুলগুলো কি, এই যে ব্রাশ সিলেক্ট করছি, করার পরে দুইটা সিস্টেমে এখানে ব্রাশ সিলেক্ট করতে পারবা। মানে এখানে ব্রাশের অনেক ভেরিয়েশন আছে। এক হচ্ছে এই যে এখান থেকে ক্লিক দিলে উপরে দেখো, আমি বলছি যে অপশন বার। অপশন বারটা কিভাবে কাজ করে, অপশন বারটা প্রত্যেকটা টুলসের প্রপার্টিসগুলা শো করে ওইটাকে কাস্টমাইজ করার জন্য অপশন বারটা কাজে লাগে। আমি যে কোনো টুলকে কাস্টমাইজ করতে গেলে আমার অপশন বার লাগবে। অপশন বার ছাড়া তো আমি এই জিনিসটা ব্রাশটাকে, আমি যখন ফিজিক্যালি একটা ব্রাশ নিতেছি ক্যানভাসে আঁকার জন্য, আমি কালার নিলাম প্যালেট থেকে, আমার হাতে আছে চিকন একটা ব্রাশ। এখন আমি যখন মোটা একটা স্ট্রোক দিতে যাবো, অবশ্যই আমি মোটা ব্রাশ চুজ করব। চিকন যদি আমি স্ট্রোক দিতে যাই, তখন আমি চিকন ব্রাশ ইউজ করব। কারণ আমার মোটা ব্রাশের ক্ষেত্রে আমার মোটা করা দরকার, এই ব্রাশটাকে আরেকটু বড় চাই, তখন এই যে এখান থেকে তুমি ব্রাশের সাইজটা ছোট বড় করতে পারতেছ। এখান থেকে ব্রাশের সাইজ ছোট বড় করতে পারতেছ। এরপরে আসে কি, সফট আর হচ্ছে হার্ড। সফট আর হার্ড কি, যদি তুমি ব্রাশটা ধরো এখান থেকে আমি বড় করছি, এখান থেকে আমার এই সাইজের দরকার বড়, আরেকটু বড় দরকার, আরেকটু বড় করলাম, আরেকটু বড় দরকার, আরেকটু বড় করলাম। এখন তুমি বারবার কি এইখানে এভাবে যায় রেখে রেখে চেক দিয়ে দিয়া তারপরে যাবা, তো এর জন্য একটা শর্টকাট থাকলে ভালো হয় না? এটার জন্য তোমার কিবোর্ডের শর্টকাট হচ্ছে থার্ড ব্রেকেট, এন্টারের সাথে থাকে। বড় যে এন্টারের বাটনটা, ওইটার সাথে দুইটা ব্রেকেট, থার্ড ব্রেকেট আছে, একটা ক্লোজ আর স্টার্টিং যেটা। এখন যেটা স্টার্ট যেটা আছে, ওইটা দিয়ে তুমি যদি ক্লিক দাও, ওইটা দিয়ে ছোট হবে ব্রাশ। আর যেটা ক্লোজ ব্রেকেট, থার্ড ব্রেকেট যেটা ক্লোজ, ওইটা দিয়ে তুমি বড় করতে পারতেছ। এই দুইটা হচ্ছে ব্রাশ ছোট বড় করার শর্টকাট। ছোট বড় করতে পারবা ওই থার্ড ব্রেকেট দিয়েই। এখন থার্ড ব্রেকেট দিয়ে যদি তুমি ব্রাশ ছোট বড় করতেছো, এখানে দিলাম সফট, বাট আমার দরকার আরো হার্ড, আরো হার্ড দরকার। আমার চাই এখানে একটা এজ হবে, ডিরেক্ট এজ ক্রিয়েট হবে। তখন তুমি সফট দরকার নাই, এখান থেকে এই যে হার্ডনেস, এটা তুমি কন্ট্রোল করতে পারতেছো। যদি মিডলে যাও তাহলে হালকা দেখো, আগে থেকে একটু হার্ড হয়েছে শেপটা। আর যে যে না আমার একবারে হার্ড দরকার, একবারে শার্প এজ হবে, তখন তুমি শার্প বানাইতে পারতেছো। এটা হচ্ছে হার্ডনেস কন্ট্রোল করে এখান থেকে। এটা দিয়া হার্ডনেস কন্ট্রোল করে। এদিকে থাকলে সফট, এখান থেকে ব্রাশের আইকনটাই চেঞ্জ হইতেছে। এখানে থাকলে সফট, এখানে থাকলে হার্ড। সফট, হার্ড। আর এটা হচ্ছে সাইজ ছোট বড় করে, আর ব্রেকেট দিয়ে ছোট বড় করে। কারণ এইখানটাতে আছে ব্রাশের যে কিছু ব্রাশের মানে প্রিসেট দেওয়া আছে, কিছু ব্রাশ সিলেক্ট করতে পারবো এখান থেকে। আমার ট্যাবলেটটা এখানে নাই, ট্যাবলেটটা কানেক্ট থাকলে এখানে আরো কিছু জিনিস দেখাতে পারতাম। যারা ট্যাব ইউজ করো, হয়তো আমার কানেক্ট দেওয়া লাগবে আর কি। যারা ট্যাব ইউজ করো তাদের ক্ষেত্রে কিছু কিছু ব্রাশ চেঞ্জ আসবে। দুইটা মাথা দেখবা চিকন থাকে, এই মাথা চিকন, ওই মাথা চিকন, দুইটা মাথা থাকবে চিকন। মনে করবো ওইটা ট্যাবে ইউজ করার জন্য ওই ব্রাশটা ট্যাবে ইউজ করতে পারবা। কারণ যখন তুমি কলম যেভাবে কাজ করে, ট্যাবটা তো নর্মালি কলমের মতোই কাজ করে। প্যান প্রেশার যেটা, তুমি প্রেশার দিলে মোটা হয়, আর অল্প প্রেশার দিলে চিকন হবে। তো প্যানটা তো ওইভাবেই কাজ করে। তো এইখানে ব্রাশগুলো ওই টাইপের পাবা। প্যানের যে দাগ থাকে, চিকন থেকে মোটা হয়, দুই মাথা দেখবা চিকন থাকে, ওইটা ইউজ করলে যারা প্যান ট্যাবলেট ইউজ করো তাদের ক্ষেত্রে বলতেছি, এখন তো অনেকে ইউজ করে, অলরেডি কিনে নিছে, তাদের ক্ষেত্রে দুই মাথা চিকন থাকবে, ওইটাই একমাত্র ইউজ হবে। মানে প্যান প্রেশার কাজ করবে পুরা খাতার মতো, খাতাতে যেভাবে আঁকো ওইভাবেই কাজ করবে ফটোশপে। আর এখান থেকে সফট ব্রাশ, হার্ড ব্রাশ দুইটার দেখো, এখান যে আমি নিজে যে করছি কাস্টমাইজ করে ম্যানুয়ালি করছি, এটাই সহজে তুমি এখানে পাই যাইতেছো। এই যে সফট, এই যে হার্ড, লেখাও আছে। এই যে সফট রাউন্ড প্রেশার সাইজ, এটা কিন্তু যদি আমি পেন টেবিল কানেক্ট থাকতো তাহলে দেখাতে পারতাম প্রেশার সাইজ, মানে ওইটা প্রেশার সেন্সিটিভিটি অন করা, ওইটাতে তুমি সহজেই প্রেশার দিয়া বা প্রেশার কমায় তুমি কাস্টমাইজ করে কাজ করতে পারতেছো। এটা নর্মালি মাউসের জন্য। সফট আর হার্ড দুইটা ব্রাশ এখানে দেওয়া আছে। এখানে কি দুইটা ব্রাশই
আরও তো ব্রাশ আছে, ওগুলা ওপাসিটি ফ্লো এখানে মেনটেন করে ওগুলা কাজ তেমন একটা আমি নিজেও করি না। আমি করছি যে আমি যা করি ওটাই তোমাদেরকে বেশি বেশি শেখানোর ট্রাই করবো। এগুলো কাজ আছে, বাট আমি তেমন একটা আমার লাগে না, বিদায় আমি করি না। এইখানে কিছু প্রিসেট পাবা, সার্টিফিকেট দিয়ে বড় করতেছি। এই দেখো ব্রাশের সিস্টেমটা দেখো, তখন গোলা ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখান থেকে আমি কিছু ব্রাশের প্রিসেট পাইতেছি, সাইজটা বড় করছি। এই দেখো নতুন নতুন সিস্টেমের ব্রাশ আসতেছে। এগুলা দিয়া অনেক ধরনের শেপ টেপ অনেক কিছু ইফেক্ট দেওয়া যায়। অনেকে তো পেন্টিং করে, অনেকে পেন্টিং না, পেন্টিং তো তোমার ব্রাশ দিয়েই করতে হবে। যারা পেন্টিং করে ক্লাউড টাউড বানাবে তার তো এগুলাই, এটা দিয়ে ধরো আমি একটা গাছ বানাইতে পারবো সুন্দর মতো। এই ব্রাশগুলো দিয়ে সুন্দর মতো একটা গাছ বানানো সম্ভব। শেডিং বেশি এক পাশে থেকে লাইট পড়লে যেমন হয়। কিন্তু তা যেমন হামনি কিছু না, মানে দেখাচ্ছি আর কি। তো যারা পারফেক্টলি যারা পেন্টিং এক্সপার্ট তারা তো এই ব্রাশগুলো ইউজ করে গাছ টাছ ফুল পাখি লতা পাতা ওগুলো করে। তো ব্রাশের কাজ এইখানেই অনেক অনেক কাজ আছে। ব্রাশ ছাড়া ফটোশপ মনে করো যে কোনো মানে ভালো কোনো কাজ করা ওরকম হয় না, ব্রাশ ছাড়া কাজ নাই বললেই চলে। তো এটা হচ্ছে ব্রাশের কাজ। এখানটাতে ব্রাশ এইভাবে কাজ করে। এখন এই যে ব্রাশ টুলটা পাইছো, এইখান থেকে বারবার তুমি চেঞ্জ করতেছো ব্রাশগুলো। এটা যদি আরো সহজে চেঞ্জ করা যেত তাহলে ভালো হয় না? তো তুমি যেখানে কাজ করতেছো ওইখানে রাইট বাটনে ক্লিক দিবা, দেখবো এই অপশনগুলো চলে আসছে। যেখানে কাজ করতেছো ওইখানে রাইট বাটনে ক্লিক দিবা। তুমি তো লেফট ক্লিক দিয়ে তো তুমি প্রেস করে তো তোমার যে ইফেক্টটা ওটা তো পড়তেছে এখানে। কিন্তু তুমি যখন চাইতেছো ব্রাশ চেঞ্জ করতে, এখান থেকে রাইট বাটনে ক্লিক দিয়ে তুমি ব্রাশ চেঞ্জ করতে পারতেছো, ব্রাশ চেঞ্জ করতে পারতেছো। এখান থেকে আরেকটা ব্রাশ নিলাম, চেঞ্জ করতে পারতেছো। এখন আসে আরেকটা জিনিসে, এই যে আমি ব্রাশটা নিলাম, এই ব্রাশটা আমি চাই নিজে দেখা চোখের দেখায় সফট। এই যে বারবার এখান থেকে যে সফট সাইজ বা এই যে হার্ডনেস সফটনেস ওগুলা কন্ট্রোল করে করে দেখবো, তার চাইতে ভালো আমি নিজের দেখা যতটুকু আমার লাগতেছে ততটুকু আমি নিলে কেমন হয়। সেই ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে ওয়েট সেক্ষেত্রে শর্টকাট হচ্ছে কিবোর্ডের যে অলটা উইন্ডোজের পাশে অল থাকে, এইটাতে প্রেস করে ব্রাশে থাকাকালীন যখন তুমি ব্রাশে থাকবা তখন ব্রাশে থেকে এটাকে তুমি প্রেস করে রাইট বাটনে ক্লিক দিয়ে যদি উপরে টান দাও তাহলে সফট, উপর নিচে যদি করো তাহলে সফট আর মানে হার্ড হইতেছে, তুমি দেখতেছো এখানে কতটুকু সফট আর কতটুকু কি দরকার। আর যদি ডানে বামে করো তাহলে সাইজটা বড় ছোট হইতেছে। উপর নিচে করলে প্রেস কিন্তু আমি ছাড়ি নাই, মাউসের রাইট বাটনে আমার প্রেস করা আছে, বাম হাতে আমার কিবোর্ডের অলটাতেও প্রেস করা আছে। যখন আমি এটা উপর নিচ করতেছি তখন জিনিসটা সফট হইতেছে, সফট আর হার্ড হইতেছে। আর যখন আমি ডান বাম করতেছি তখন জিনিসটা আমার ছোট বড় হইতেছে। এটা দিয়ে আরো সহজে ইয়া করতে পারবা, মানে তুমি নিজে দেখা যতটুকু তোমার এই প্রজেক্টটাতে ডিমান্ড করতেছে তোমার ব্রাশ সাইজ ততটুকু তুমি এটা সহজে অলটাতে প্রেস করে রাইট বাটনে ক্লিক করে ছোট বড় সফটনেস কমায় বাড়ায় সহজে নিতে পারতেছো। এটা হচ্ছে ব্রাশের আরেকটা শর্টকাট। চেঞ্জ তো এখান থেকে করতেছো, রাইট বাটনে ক্লিক দেওয়া এখান থেকে নিয়ে ছোট বড় করে তারপরে দেখে কাজ করতে পারতেছো। এই যে এটা হচ্ছে ব্রাশের নর্মাল কিছু জিনিস। ব্রাশের আরও আছে, বাকি সব কিছু ব্রাশের অ্যাডভান্স। এই ব্রাশটার ভিতরে দেখো রাইট বাটনে ক্লিক দিলে আরও কতগুলো জিনিস আছে। এইগুলো থেকে আমি একমাত্র ম্যাক্সিমাম ইউজ করি ব্রাশ টুল আর মিক্সার ব্রাশ টুল। মিক্সার ব্রাশ টুল দিয়ে বুঝতেছি মিক্সার ব্রাশ টুল, মিক্সার মানে মিক্স করবে, এটাই তো স্বাভাবিক। ব্রাশ ক্লিন করে নিলাম, এখান থেকে মিক্সার ব্রাশ টুল দিয়ে তুমি কালার মিক্স করতে পারো।
এখান থেকে ব্রাশের ইয়ার লোড দেওয়া যায়। এটার ইয়াটা অ্যাডভান্স লেভেলে আমি একটু আমি ওই ক্লাস আসলে আমি দেখাবো যে মিক্সার ব্রাশ দিয়ে আমি যে কাজগুলো করি সহজে। মিক্সার ব্রাশটা এখন যদি দেখাই মাথার উপরে দেওয়া যাবে। অনেক সেটিং আছে, এই প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়ালি কাজ আছে, ফ্লোর কাজ, মিক্সের কাজ, লোডের কাজ, ওয়েটের কাজ। ব্রাশের যে বেসিকটা বলছি দেখাবো, বেসিক ব্রাশ টুল তুমি পাইতেছ। এখন এই অপশন বারের কাজগুলো দেখায় দিই। এখান থেকে তুমি ব্রাশ চুজ করতে পারতেছো, এটা ব্রাশ সেটিং। এখান থেকে তুমি ব্রাশ চুজ করতে পারতেছো, আবার এখান থেকে সাইজ ছোট বড় করতে পারতেছো, হার্ডনেস, সফটনেস। আবার সব ব্রাশের ক্ষেত্রে দেখো হার্ডনেস নাই, একমাত্র বেসিক যে ব্রাশগুলো আছে ওইটার ক্ষেত্রে হার্ডনেস আসে। এইগুলো হচ্ছে কাস্টমাইজ করা ব্রাশ, এগুলোতে কখনো হার্ডনেস সফটনেস আসবে না, কারণ এগুলা ক্রিয়েট হয়েছে এক একটা শেপ থেকে মাত্র। ক্রিয়েট হয়েছে একটা শেপ থেকে। এখন মুড, এই মুডটা ইউজ না করাটাই ভালো, এই মুডটা ইউজ করলে বিপদে পড়তে পারো। এটা বরঞ্চ তোমরা এটা লেয়ারের উপরে ব্লেন্ডিং মুড আমি দেখাবো, ব্লেন্ডিং মুডের ক্লাস নেক্সটে, ওগুলো আমি দেখাই দেবো। এখান থেকে নর্মালি রাখবা। ওপাসিটি, ফ্লো, এটারও একটা অ্যাডভান্সই আছে, আমি জাস্ট ওপাসিটিটা বুঝাই অথবা ফ্লোটা বুঝাই। আমি এখান থেকে ব্রাশ নিলাম, সফট ব্রাশ। সব কিছু ডেন্সিটি বা ইন্টেন্সিটিও বেশি আছে এই ব্রাশের। এই যে এখন ইন্টেন্সিটিও বেশি আছে, আমি ঘষা দিলেই ব্রাশটা আসতেছে। যখন আমার ফ্লোটা কম তখন ঘষা দিলে দেখো সফট হয়ে আসতেছে। আগে এক ঘষাতেই এত হার্ড হয়েছে। যখন এই ফ্লোটা কম থাকে তখন এক ঘষাতে কম হইতেছে। তো তোমার যখন যখন যে ব্রাশটা দরকার, এইখান থেকে তো তুমি হার্ডনেস সফটনেস যদি করো তাহলে তো ব্রাশ সফট হইতাছে, হার্ড হইতাছে। বাট যখন তোমার এই ফ্লোটা কম বেশি থাকবে তখন তোমার যে কালারটা পড়তেছে ওই কালারটা সফট হয়ে পড়তেছে, মানে গাঢ় হয়ে পড়তেছে না, একবারে হালকা হয়ে পড়তেছে। বারবার দিলে গাঢ় হইতাছে, বারবার দিলে গাঢ় হইতাছে। ওপাসিটি ফ্লো দুইটা একই সিস্টেমে কাজ করে, তবে দুইটার মধ্যে হিউজ একটা ডিফারেন্স আছে, যেটা একটু অ্যাডভান্স লেভেলের, এখন মাথার উপর দেওয়া যাবে, আমি শেখাবো। দুই ধরনের কাজ করে। ওটা ব্লেন্ডিং এরিয়াতে আসলে, ক্লাসে আসলে সহজে বুঝে যাবা যে ওপাসিটি আর ফ্লোর মধ্যে কি। তাহলে তো একটা জিনিস দিলেই পারতো, ওপাসিটি দিলেই হইতো, তাহলে ফ্লো দিল কেন? আবার ফ্লো দিলেই তো পারতো, ওপাসিটি দিল কেন? দুটার মধ্যেই তফাৎ আছে হিউজ। আর এটা হচ্ছে প্রেশার। নর্মালি এটা হচ্ছে প্রেশার, যারা ট্যাবলেট ইউজ করো তারা এটা অন করে নিলে সহজে ফ্লোটা, মানে ওই যে প্রেশার ইউজ করে সহজেই নানান ধরনের টাইপোগ্রাফি বা যে কোনো ধরনের স্কেচ করতে পারে এই প্রেশারটা অন করে। আর এখানে আছে স্মুদিংটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি যে টান দিতেছি দেখো সাথে সাথেই হইতেছে। এটা একটা ধরো এই যে একটা জিনিস বানাইলাম, একটা স্পাইরাল যে বানাইলাম, এই জিনিসটা যে বানাইলাম ধরো, এখন এই জিনিসটা বানাইছি কেমন আছে, স্মুদিংটা যদি আমি একটু বাড়াইয়া তারপরে বানাই তখন দেখো কেমন হইতেছে। আমার ব্রাশ সে কোন সময় চলে গেছে, ও কিন্তু আস্তে আস্তে যাইতেছে। এটা হচ্ছে ব্রাশটাকে স্মুথ করে আর কি, স্মুথলি, কতটুকু স্মুথলি ও কাজ করবে এইটা দেখো কত সুন্দর করে হয়। আর স্মুথনেসটা যদি আমি কমায়া দেই তখন দেখো ভালো করে করতে চাইলেও কোনো না কোনো জায়গাতে একটু হলেও ভাঙাচোরা কিছু না কিছু হবে। বাট যখন স্মুদিংটা বেশি থাকবো তখন তুমি সহজেই একটা ফ্লো দিয়া করতে পারতেছো। বাট দেখো ব্যবচাকা হইলেও যে লাইনটা গেছে এই লাইনটা একবারে পিওর আছে, মানে ওই আগেরটার তুলনায়। আর স্মুদিং এটা নর্মালি ইউজ করতে গেলে 10 থাকাই ভালো, একটা মিডিয়াম একটা আর কি, 10 থাকাটাই বেটার। তাহলে তুমি নর্মাল কোনো কাজের মধ্যেও এই স্মুথনেসটা পাবা। 10 অথবা 12, এটা হচ্ছে স্মুদিং। সুটিং কিছু না, অনেক কিছু আছে, আমি নিজেই বুঝি না, সহজে বুঝি এমন না।
এটাতে কর্নারিং করে অ্যাঙ্গেল হচ্ছে ব্রাশের। তারপরে যদি আসি কি বলছিলাম, ব্রাশের পরে আছে ধরো টেক্সট। টেক্সট দেখাই, টেক্সট ছাড়া তো কোনো ডিজাইনই হয় না, স্বাভাবিক না? তুমি যে কোনো জিনিস বানাবা টেক্সট তো থাকবেই। টেক্সটের মধ্যে অনেকগুলো অপশন আছে। হরিজন্টাল যেটা আছে ওইটা নিয়ে কাজ করা দেখাই। হরিজন্টাল যে টুলটা আছে এটা তো নর্মালি যে ক্লিক দিলে তুমি একটা ক্লিক দিতেছো, টেক্সট টুলটা নিলাম, ক্লিক দিলাম, একটা টেক্সট আসছে, এটা হচ্ছে স্যাম্পল একটা টেক্সট। লরেম ইপসাম পুরা বিশ্বব্যাপী একটা স্যাম্পল একটা টেক্সট। এই জিনিসটা সব সফটওয়্যারে, দুনিয়ার সব সফটওয়্যারেই যখন তুমি ইউজ করতে যাবা এটা একটা ডেমো টেক্সট হিসেবে কাজ করে, শো করতেছে, একটা প্রিভিউ শো করতেছে লরেম ইপসাম। এখানে তো অন্য কি আসতে পারতো, হয়তো কোনো যে কোনো কিছু টেক্সট লেখা থাকতো, তোমার নাম আসতে পারতো, তো ওগুলো আসে না কেন? কারণ লরেম ইপসাম পুরা বিশ্বব্যাপী একটা স্ট্যান্ডার্ড লরেম ইপসাম জিনিসটা। এটা হচ্ছে সেই লরেম ইপসাম, তুমি ক্লিক দেওয়ার পরে একটা প্রিভিউ পাইতেছ। এখন এটার যে তুমি কাস্টমাইজ করবা কীভাবে, কাস্টমাইজ করার জন্য এই যে বলছি অপশন বার, অপশন বার তো আছেই। এইখান থেকে তুমি ফন্ট চেঞ্জ করবা, যত ফন্ট আছে। চেঞ্জ হইতেছে না কেন? এই যে আমি চেঞ্জ করতেছি, চেঞ্জ হইতেছে না কেন? রিজন কি? কারণ আমি ফন্টের ভিতরে আছি ঠিকই, ফন্ট আমার সিলেক্টে নাই। ফন্টটাকে যদি আমি পুরোটা সিলেক্ট করি, এই যে সিলেক্ট করছি, এখন যদি আমি চেঞ্জ করি তখন ফন্ট ঠিকই চেঞ্জ হইতেছে। আমি সিলেক্ট করার পরে ফন্টটা চেঞ্জ হইতেছে। সিলেক্ট না থাকলে, যে কোনো জায়গাতে আমি থাকলে এই কার্সরটা এই যে যেখানে এখন এই যে এখানে যে লাফাইতেছে, আস্তে আস্তে লাফাই, এখানে যদি আমি চেঞ্জ করি লাভ হবে না। এখন এখান থেকে ডান দিয়ে দিছি, টেক্সটটা আমার এটা হয়েছে। এখন যদি আবার টেক্সট চেঞ্জ করতে যাও তখন ঠিকই টেক্সট চেঞ্জ হবে, কারণ তখন তুমি সিলেকশনের ভিতরেও নাই, তখন তুমি সিলেকশনের ভিতরে ছিলা। এই যে নিচে যে একটা দাগ আসছে, আমি ক্লিক দেওয়ার পরে এই দাগ থাকালীন বুঝবো সিলেকশনের ভিতরে আছে। যেটুকু জায়গা তুমি সিলেক্ট করবা ওইটুকু জায়গার মধ্যেই চেঞ্জ আসবে। কিন্তু তুমি যখন সিলেকশন নাই, ডান দিয়ে দিচ্ছ, একটা টেক্সট লেয়ার আছে, এটা একবারে প্লেন একটা টেক্সট আছে। এখন যদি তুমি চেঞ্জ করো তাহলে চেঞ্জ হবে ফন্ট, এই ফন্ট চেঞ্জ হইতেছে। এখন এটার জন্য আমার কাস্টমাইজের জন্য আলাদা প্যানেল যদি চাই, তাহলে উইন্ডো থেকে এগুলোকে বলে ক্যারেক্টার, ক্যারেক্টারের যে বারটা সেটা নিয়ে নিবা। এই ক্যারেক্টার বারটা নিয়ে এইখান থেকে তুমি মোটামুটি কাস্টমাইজ করবা। এখানে সব অপশন পাবা না, এখানে 2-3টা অপশন শুধু। কি যে আমি যে ফন্টটা নিতেছি, এই ফন্টের যে ফ্যামিলি যে ভেরিয়েশনটা আছে, চিকন বা মোটা, যে আমরা জানি ফন্টের কতগুলা ভেরিয়েশন হয়, রেগুলার, নর্মাল, তারপরে হচ্ছে বোল্ড, হ্যাঁ, লাইট, মিডিয়াম, সেমি বোল্ড, তারপর ইটালিকও হয়। তো ওগুলো হচ্ছে এইখান থেকে তুমি সিলেক্ট করতে পারো। এখানে আমার এই ফন্টের 2টা ভার্সন সিলেক্ট, এই পিসিতে ইনস্টল করা দেখে আমার 2টা অপশন আসতেছে। এখন আমি যদি চাই অন্যটাতে, এটাতে যাই, এটাতে গেলাম, এখন এই ফন্টটা যদি সিলেক্ট অবস্থায় চেঞ্জ করলে হবে, অথবা আমার সিলেক্ট লাগবে না, আমি লেয়ারে তো আছি। এখন যদি চেঞ্জ করি রেগুলার থেকে, দেখো কতগুলা স্টাইল চলে আসছে। আমার যে ফন্ট স্টাইল চলে আসছে, এই যে থিন, চিকন একবারে, রেগুলার, একটু একটু মোটা, আরও যদি যাই বোল্ডে আরও মোটা। তো এইখান থেকে তুমি লেয়ার মানে যে এই যে টেক্সটের লেয়ারটা, এটাকে তুমি কাস্টমাইজ করতে পারতেছো এইখান থেকে। তারপর আসতে সাইজ, এই যে লেখার যে সাইজটা, এটা যদি আমি ছোট বড় করি এখন, তাহলে ছোট বড় হবে। 50 যদি দেই বড় হইতেছে। এটা সাইজ এইখান থেকে, এই যে একটা বাটন আছে নিচের দিকে, আরো বাটন, ড্রপ ডাউনে যদি ক্লিক দাও এখানে পয়েন্ট পাবা। 14 ক্লিক দিচ্ছে, আমার 14 পয়েন্ট হয়েছে টেক্সট। 30 দিলাম, 30 পয়েন্ট। এখান থেকে তুমি সাইজ চেঞ্জ করতে পারতেছো। তারপরে এইখানে আসতেছে 3টা প্যারাগ্রাফ। খেয়াল করলে দেখবে একটা জিনিস, এই যে মাঝখানে একটা ডট আসছে, দেখছো মাঝখানে একটা ডট, তার মানে একটা মিডল লাইনে আছে। এখন আমি যদি টেক্সটটা লিখি, তারপর যদি আমার নামটা লিখি, আমার নাম যদি লিখি, দেখো কই থেকে হইতাছে, ডট কিন্তু সেম জায়গাতে আছে, এই জায়গাতেই বাড়তাছে জিনিসগুলো, এই পাশে যাইতেছে আর এই পাশে যাইতেছে, 2 দিকে যাইতেছে। এই অ্যালাইনমেন্টটা যদি এই পাশে থাকে তখন কি হবে, দেখো এই যে ডট মাঝখানে ছিল এই ডটটা এখন এই পাশে চলে আসে। তার মানে এখন যদি আমি কোনো কিছু লিখি তাহলে রাইট সাইড থেকে লেফটের দিকে চলে যাবে টেক্সটগুলা। আর যদি আমি চাই না, লেফট থেকে রাইটে যাবে, আমরা নর্মালি যেটা করি বই খাতা কলম যেগুলো লিখি আর কি, লেখালেখি করি, যা ডিজাইন করি, রাইট সাইড লেফট সাইড থেকে রাইট সাইডে যায় স্বাভাবিক। আমি আমার এই লাইনটাই আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করবো, ঠিক না? তো আমি যখন এই লাইনটা দিতেছি তখন দেখো এই ডটটা এই পাশে চলে আসছে, তার মানে এই পাশ থেকে এখন ওই পাশে যাবে। আমি যদি এটা নিয়ে যাই, দেখো এই পাশ থেকে পিছনের দিকে হইতেছে,
নিজের বানানি ভুল করি। এটা হচ্ছে সামনে থেকে পিছনের দিকে যাইতেছে, মানে বাম থেকে ডান দিকে চলে যেতেছে। এটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের তিনটা, এটা কি জানি বলে, যাই হোক তো সহজ নামবে নাকি, লেফট অ্যালাইন টেক্সট। আচ্ছা, একটা লেফট থেকে অ্যালাইন হয়, আর একটা রাইট থেকে অ্যালাইন হয়, আর একটা হচ্ছে মিডল থেকে অ্যালাইন হয়। আর কালার তো এখান থেকে চেঞ্জ করতে পারতেছে, রেড কালার আছে, আমি ব্লু যদি চাই ব্লু কালার নিতে পারতেছি, এখান থেকে ব্লু কালার নিতে পারতেছি। হ্যাঁ, এটা একটু অ্যাডভান্স। 3D মিডিয়াতে চলে যাবো, আবার এটা দেওয়া টেক্সট ট্র্যাপ করা হয়। টেক্সটের মধ্যে যদি তুমি কোনো ভেরিয়েশন দিতে চাও, তাহলে এখান থেকে ভেরিয়েশন দিতে পারবা। ডিজাইন, মানুষ যে ডিজাইন করে উপর নিচ করে, এই যে র্যাপ করা দেখো, এইখানে যে আইকনটা আছে, এটা নিচে যে বাঁকা আইকনটা আছে, এটা দিয়েই তো বুঝাইতেছে এখানে শো শো করতেছে। এটা দিয়ে তুমি, এখানে অনেকগুলো প্রিসেট আছে, এটা দিয়ে তুমি কাস্টমাইজ করতে পারতেছো। আর থেকে যদি আমি অন্য কোনো একটা ফ্ল্যাগ, ফ্ল্যাগের মতো হইছে, এখানে তুমি টেক্সট কাস্টমাইজ করার জন্য অনেকগুলা প্রিসেট পাওয়া যাবে অটোমেটিক্যালি। টুইস্টেড হয়েছে একটু, এটা আর একটা দিয়ে তেমন কোনো কাজ নাই লাইব্রেরি। আচ্ছা, এটা হচ্ছে প্যানেল, এটা হচ্ছে উইন্ডো প্যানেল। হ্যাঁ, এখন এইখানে অনেক কিছু নাই, অনেক কিছু মিসিং, অনেক কিছু আছে মিসিং। কোনো ফন্টের বোল্ড ভার্সন পাওয়া যায় না, কোনো ফন্টের রেগুলার ভার্সন খালি থাকে, সেক্ষেত্রে এটার বোল্ড করার অপশন আনা যায়। কীভাবে আনবা? এই যে প্যানেলটা আছে, এটাতে ক্লিক দিলে টেক্সটে থাকা অবস্থায়, টেক্সট টুলে থাকা অবস্থায় এটাতে ক্লিক দিলে দেখো একটা প্যানেল, এখানে দেখো আলাদা একটা প্যানেল আসছে টেক্সটের জন্য। এটার নাম কি? ক্যারেক্টার। এটা এখানে নাই, এটা চাইলে এখানে ক্লিক দিয়ে আনতে পারতেছো, অথবা উইন্ডোতে যায় ক্যারেক্টারে ক্লিক দিলে, যেহেতু এগুলো প্যানেল, এক একটা প্যানেলকে উইন্ডো ধরা হয়, তো উইন্ডোতে তুমি প্যানেলগুলো পাওয়া যাওয়া, ক্যারেক্টারে ক্লিক দিয়েছো মানে চলে আসছে। এটাকে আমি যদি এখানে পিন করে রাখি, পিন করে রাখলাম, রাখার পরে এই যে ক্যারেক্টারটা, এইখানে দেখেন কতগুলো অপশন আসছে। এইখানে তো এতগুলো অপশন নাই, এইখানে কিন্তু ঠিকই অপশন আসছে, প্লাস এখানে প্যারাগ্রাফের আছে, এটা বুঝাবো পরে, যখন ডিজাইন করবো তখন কাজে লাগবে। এইখানে যে টেক্সটের অপশনগুলো আসছে, এইখানে কিন্তু তুমি অনেক জিনিস পাইতেছো যেগুলো এখানে নাই, যেগুলা এইখানটাতে নাই। এখন আমি যে নামটা লিখছি, লেখার পরে এইখান থেকে তুমি সাইজ চেঞ্জ করতে পারতেছ, লেখার সাইজ, এইখান থেকে হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারতেছ, এইখান থেকে ফন্টের যে ইয়াটা স্টাইলগুলা, চিকন মোটা, ওগুলো করতে পারতেছ। তারপরে এটার কাজ কি, যখন দুইটা লাইন হবে, নিচের লাইনে চলে গেছি, যখন আমার দুইটা লাইন হয়েছে, দুইটা লাইনের মধ্যে মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা কন্ট্রোল করে এই যে এই জিনিসটা বেশি হয়ে গেছে, মানে বেশি কাছাকাছি হয়ে গেছে, যে আর একটু দূরে নেই, আর একটু দূরে নেই, অথবা এটা সহজে যে প্রিভিউ দেখতে যাও, এই যে এখানে এটা যে নামটা লেখা যেটা, ওটাতে ক্লিক করে যদি তুমি এদিক সেদিক নাও, পাশাপাশি এদিক সেদিক নিলে এটা চেঞ্জ হবে অটো। আমি কিন্তু একটু নিয়ে দেখতে পাচ্ছি, তখন আর বারবার এখানে ক্লিক করে লেখা করা লাগতেছে না, আমি এখানে ডান থেকে বাম, বাম থেকে ডান করেই সহজে চেঞ্জ করতে পারতেছি। এটা কি শুধু এটার ক্ষেত্রেই না, বাকিগুলোর ক্ষেত্রেও সেম। এটার ক্ষেত্রে তুমি ছোট বড় করতে পারতেছো, এখানে ক্লিক দিয়ে ডান বাম করে, ডান বাম অথবা উপর নিচ, ডান বাম উপর নিচ যেটাই হোক, ওটা করে তুমি এটা ছোট বড় করতে পারতেছো। এখন এটার কাজ কি, এটা হচ্ছে লেটারগুলোর মধ্যে স্পেস দেয়, একটা থেকে আরেকটা যে লেটার, ওইটার মধ্যে স্পেস ক্রিয়েট করে। এমন অনেক আছে, যারা ওয়াটারমার্ক ইউজ করে তারা কিন্তু এইভাবেই নর্মালি ইউজ করে, একবারে ছোট একটা টেক্সটকে অনেক বড় করে, মাঝখানে অনেক। তোমার তো বারবার এইগুলোর মাঝখানে ধরো এই জিনিসটা যে আমি করতে যাই, সেম জিনিসটা এটা যে আমি করতে যাই, একটা দুইটা স্পেস, মানে আমি যে প্রথম করতাম যখন এই জিনিসটা জানতাম না, তখন এইভাবেই করছি, দুইটা স্পেস এভাবে দিয়ে করতাম। যখন এভাবে দিয়ে করতেছি, তখন কি এটাকে আমি সহজে কাস্টমাইজ করতে পারতেছি না। আমি অন্য কোনো ফন্ট চেঞ্জ করলেও এটাকে যদি আমি কোনো কাস্টমাইজ করতে যাই, তখন করতে পারতেছি না, কারণ মাঝখানে অনেক স্পেস আছে। আমি যদি কমাইতে যাই স্পেস, তখন কি স্পেস ডিলিট করা লাগতেছে,
তখন স্পেস ডিলিট করে তারপর হচ্ছে স্পেস কমানো লাগতেছে। কিন্তু আমি যদি সহজে এই জিনিসটা যদি মেনটেন করি, সহজে যদি এই জিনিসটা, আচ্ছা এটা বাদ দেই, এই জিনিসটা যদি মেনটেন করি, এটাকে বলে ট্র্যাকিং। এই জিনিসটা যদি মেনটেন করি তাহলে আমার সমান গ্যাপটা পড়তেছে। খেয়াল করছো? এটা হচ্ছে লেটার মধ্যে গ্যাপ দেয়, এটা হচ্ছে ট্র্যাকিং আর এটা হচ্ছে লিডিং। আর এটা দিয়া তাহলে এটা আর এটার কাজ কি? এটা দিয়ে হচ্ছে, এটা দিয়া মানে পাশাপাশি, এটা উপর নিচে বড় ছোট হবে। উপর নিচে দেখবে লম্বাটে হইতাছে টেক্সট। আবার এটা দিয়ে যদি বাড়াই তাহলে দেখবো এটা দিয়া পাশাপাশি বড় হইতাছে টেক্সট, মোটা হইতাছে। এটা এই কাজটাই করে। আর এটার কাজ হচ্ছে, এটার কাজ আছে, এটার কাজ হচ্ছে তুমি যখন করবা, যখন অনেকগুলা প্যারা লাগবা, প্যারার ক্ষেত্রে এটা কাজ করে। প্যারাগুলোর মধ্যে গ্যাপ দিতে কাজ করে এই জিনিসটা, দেখাবো না। আর কালার তো কালারই এখানে আছে। এখন নিচে যে কতগুলো অপশন আছে, নিচে তো অনেকগুলো অপশন আছে। এটা এখান থেকে আমি 0 দিয়ে দিলাম, এটা 100% থাকে, এটাও থাকে 100%। ওইভাবে টেক্সটটা তুমি কাস্টমাইজ করতে পারতেছো। এই যে এগুলা দিয়েও আবার তুমি বোল্ড করতে পারতেছো, বোল্ড করা যায়, বোল্ড থেকেও বোল্ড হয়, ইটালিক করা যায়। এটা হচ্ছে দেখো এইখানে বড় হাতের, এইগুলা ছোট হাতের, এটা দিয়ে তুমি সবগুলাকেই বড় হাতের করতে পারবা। সবগুলোকেই বড় হাতের, ছোট হাতের ছিল বাট এটাতে ক্লিক দেওয়ার পরে সবগুলো বড় হাতের হয়ে গেছে। এগুলো নিজেই একটু এক্সপ্লোর করো, কারণ এখন যদি করি অলরেডি 11:30 বাজে। আরও যে 2টা টুল বলছিলাম করব, ওটা এখন হয় নাই। তো এই টেক্সট টুলটা যেটা আছে, টেক্সট প্যানেলটা, এটা নিজে যাও একটু এক্সপ্লোর করে দেখো, কারণ এটার মধ্যেই টেক্সটের সব টাইপোগ্রাফির যে ডিজাইনগুলো হয়, টেক্সট টাইপোগ্রাফির যে ডিজাইনগুলো হয়, এই প্যানেলের মধ্যেই সব কিছু হয়। সুতরাং টেক্সটের এই প্যানেলটা এক্সপ্লোর করো নিজেরা। এখন চলে যাই আমরা শর্টকাটে, ব্রাশ টুল দেখাচ্ছি, মুভ টুল দেখাচ্ছি, জুম টুলে চলে যাই। জুম টুলের কথা বলছিলাম এখান থেকে। জুম টুল সিম্পলি, জুম টুল দিয়ে এই যে জুম টুল আমি পাইছি, জুম দিয়া ছোট করতেছি, এদিকে টানতেছি ছোট হইতেছে, এদিকে টানতেছি বড় হইতেছে জুম টুল। যেখানে দূরে টান দিবা ওইখানেই কিন্তু জুম হবে। এখন এটা করার বারবার আমার এখন আসি, আমি ধরো টেক্সট টুল, এখন বারবার আমার কি ওইখানে যায় আবার আইসা কি করা সম্ভব যে এখানে জুম দিয়ে গেলাম, জুম দেওয়ার পরে এখানে গেলাম, আবার টেক্সট টুল নিলাম, আবার কাজ করলাম, আবার মনে হচ্ছে না একটু বেশি বড় হয়ে গেছে, আবার জুম টুলে গেলাম, আবার জুম টুল দিয়ে জুম আউট করে আবার গেলাম টেক্সট টুলে। তা আমার তো অনেক প্যারা খাইতেছে। এটা শর্টকাটটা কি? তখন আমি টেক্সট টুলে আসি, যদি তোমার জুম দিতে হয় তাহলে কন্ট্রোল আর স্পেস দিবা। স্পেস যে বড় বাটনটা আছে ওইটাতে ক্লিক দিবা, প্লাস কন্ট্রোলে ক্লিক থাকলেই হবে। এইভাবে কন্ট্রোল করতে পারো। মাউসে কিন্তু ক্লিক দেওয়া লাগবে। মাউসে লেফট বাটনে ধরে এদিক সেদিক নিবা, প্রেস করা থাকবে কন্ট্রোল প্লাস স্পেসের মধ্যে। দুইটা জিনিস প্রেস করা থাকাকালীন যখন তুমি মাউসটাকে ছোট বড় করতেছো তখন অটো এই জিনিসটা কন্ট্রোল হইতেছে। আর জুমের আর এটা যে নাড়াবা, আর্টবোর্ডটাকে যে নাড়াবা, আমি যদি চাই যে এখন আছি এইখানটাতে, আমি চাইতেছি একটু ওইদিকে যাইতে, এখন ওইদিকে যাবা কেমনে? ওইদিকে যাওয়ার জন্য 2-3টা আছে। এক হচ্ছে যে নিচে যে বার আছে, বার দিয়ে এভাবে যেতে পারো। এপাশে স্ক্রল বার যেটা, এই পাশে যে স্ক্রল বারটা এ দিয়ে যেতে পারো। কিন্তু এইভাবে কয়জনে যাই? এইভাবে না যায় আমরা বরং স্পেসে ক্লিক দিলে দেখো একটা হাত আসছে, এটা হ্যান্ডি টুল। স্পেস ছাড়ে দিলে চলে যেতেছে। এটা যে কোনো টুলে থাকো তুমি, এটা আসবে স্পেসে ক্লিক দিলে। এটা তুমি যে কোনো টুলে থাকাকালীন অবস্থায় তুমি যে স্পেসে ক্লিক দিয়ে এটা আসবে, তখন তুমি হাত দিয়া মাউসে ক্লিক করে করে তুমি যে কোনো জায়গায় চালিয়ে যাইতে পারতেছ। এটা হচ্ছে স্পেসে ক্লিক থাকাকালীন অবস্থায়। আর যদি জুম ইন জুম আউট করতে চাও, স্পেসে থাকাকালীন অবস্থায় কন্ট্রোলে ক্লিক দিলে জুমের অপশনটা চলে আসে, তখন ছোট করে করতে পারতেছ। এটা গেল জুম টুল। মোটামুটি আন্ডো রিডো যেগুলো আছে দেখা দিছি, টেক্সট টুল জুম টুল যেগুলো ছিল ওগুলো দেখা দিছি। এখন আর একটা বেসিক যে জিনিস ছিল, এটা হচ্ছে একটা নিয়ে দেখাই। মানে বলছিলাম তো কাজ দিব, কাজের ক্ষেত্রে ছোট একটা কাজ করে দেখাই। ধরো সাপোজ এই ছবিটা নিলাম, বাইরে ছাড়ছি আমি, কিন্তু ক্যানভাসে ছাড়ি নাই। ক্যানভাসে ছাড়লে কিন্তু ক্যানভাসে ওপেন হইতো। আর একটা জিনিস ইন্টারফেস, তার একটা জিনিস দেখাই নাই। ইন্টারফেসের
ধরো সোশ্যাল মিডিয়াতে ধরো তুমি একটা থাম্বনেল বানাইলে, ইউটিউব থাম্বনেল বানাইলা, ইউটিউব থাম্বনেল বানানোর পর ইউটিউব থাম্বনেল হোক বা একটা ওয়েবসাইটের বানাতে পারো, একটা ব্যানার বানাতে পারো। এখন ওয়েবসাইটটা আছে গ্রিন টোনে আছে, এখন তুমি এখানে একটা ডিজাইন করলা, এই ডিজাইনটা গ্রিন টোনের উপরে কেমন লাগতেছে এটা দেখার দরকার আছে না? তো এই যে সাইডের যে ব্ল্যাক ব্ল্যাক জায়গাটা, এটাকেও তুমি কাস্টমাইজ করতে পারতেছো। ডিফল্ট আছে ব্ল্যাক, ডার্ক গ্রে, মিডিয়াম গ্রে, মোটামুটি অনেকগুলো থাকে। লাস্টে ক্লিক দিয়ে তুমি চেঞ্জ করতে পারতেছো লাইট গ্রে, রাইট বাটন ক্লিক দিয়ে এখন কাস্টম কালার যদি চাও, ধরো এখানে ধরো এটা একটা ইউটিউব থাম্বনেল। এখন আমার ইউটিউবের যদি থাকে গ্রিন কালার, ব্লু কালার, আমি ব্লু কালার পাইতেছি। ব্লু কালার মধ্যে আমার কেমন লাগবে এই থাম্বনেলটা যেতেছে, আমি যদি না আমার তো আমি আমার ইউটিউবটা তো আমার কালার, অথবা মানুষ তো ম্যাক্সিমাম লাইট কালারটা ইউজ করে ইউটিউব, তো লাইটটা দিয়ে দেখি কেমন আছে, লাইট গেতে এই পোস্টারটা আমার এরকম লাগবে, এই থাম্বনেলটা এরকম লাগবে। তো এখান থেকে তুমি অলরেডি সোশ্যাল যে প্রিভিউটা এটা তুমি দেখতেছো। যারা ফেসবুকে ছবি ছাড়বে, তো ফেসবুকের হোম পেজটা কীরকম থাকে, হোয়াইট কালার, তো তুমি এখান থেকে হোয়াইট কালারও দেওয়া দেখতে পারছো যে হোয়াইট কালারে এই জিনিসটা আসলে ফুটতেছে কিনা, কোন জায়গায় কোন জিনিসটা দরকার আছে, এখান থেকে এটা চেঞ্জ করে করে দেখে নিতে পারতেছো সহজে। কারণ যে ওপেন করছিলাম, ছবিটা ওপেন করছি না, আমি চাই এই ছবি না, আমি ধরো এই ছেলের ছবিটা নিলাম, এইখানে চাইলে এইখানে চলে আসবে, এটা প্লেস হয়ে যাবে, এই যে প্লেস হয়ে গেছে এইখানে। বাট এটা নিয়ে তো আমি আলাদা ট্যাব খুলতে চাইতেছি, সেই ক্ষেত্রে এটা নিয়ে আমি হয় এইখানে বা এইখানে যে কোনো জায়গাতে ছাড়বা, শুধুমাত্র এই প্লেসের জায়গাটা, এই প্লেসমেন্টের জায়গাটা ছাড়া তুমি যদি এইখানটাতে ছাড়ো, এটা অটোমেটিক্যালি আলাদা একটা ট্যাব নিয়ে নিতেছে। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই। শর্টকাট একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার টেকনিক হচ্ছে এই যে লকটা আছে, লেয়ার কিন্তু লক করা, লকটা খুলছে ক্লিক দিয়া। হ্যাঁ, এখন লেয়ারিং সিস্টেমটা বুঝবা কিছুটা, বেশ যে ধারণাটা আর কি, ধারণাটা দিয়ে দিতেছি। লেয়ার অ্যাডভান্স লেয়ারটা নেক্সট ক্লাসে নিব। এই যে লেয়ারের যে ধারণাটা, এটা এখান থেকে ক্লিয়ার করেছি। এই লেয়ারটা আমার উপর মানে এই লেয়ারটা এখানটাতে আছে, এখন আমার এটার এই ব্যাকগ্রাউন্ডটা কাটা দরকার। এখন শর্টকাটে কাটা নেই, যেমন ধরো এই আমার সাবজেক্ট কিন্তু এইটা, এই ছবিটাতে আমার সাবজেক্ট হচ্ছে এখানে যে ক্যারেক্টারটা আছে, এটাই আমার সাবজেক্ট। তোমরা কি আসো নাকি নাই? হ্যালো ডুডু, আছি ভাইয়া। আচ্ছা দেখ, জি ভাইয়া, আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এটা আমার ধরো ক্যারেক্টার, এটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার। এখন এই ক্যারেক্টারের মধ্যে আমি চাইতেছি ব্যাকগ্রাউন্ডটাতে অন্য একটা সিনারি যাবে, আমার এই ব্যাকগ্রাউন্ডটা এখানে থাকবে না। তো এটা শর্টকাট টেকনিক হচ্ছে মানে একটা ক্যারেক্টার সিলেক্ট করার। এটা তো একটা সাবজেক্ট নর্মালি ক্যারেক্টারটা, তো আমি এই যে এখানে লেখাই আছে সিলেক্ট সাবজেক্ট, তাহলে শুধুমাত্র এই সাবজেক্টটাই সিলেক্ট হবে। আচ্ছা, এখানে আবার যেহেতু ফটোশপে এআই আসছে, এখানে দুইটা সিস্টেমে কাজ করে সাবজেক্ট। একটা হচ্ছে ক্লাউডটা একটু বেশি পাওয়ারফুল হয় নর্মালি, তো যাদের ট্র্যাক করা তারা তো আর ক্লাউড ইউজ করতে পারবে না। তো আমি আপাতত ক্লাউড এই জন্য দেখাইতেছি না, যেহেতু অনেকের ক্লাউড নাই। আর যারা ডিভাইসের মাধ্যমেই ম্যানুয়ালি যারা করবো, তারা কন্টিনিউ অন ডিভাইসে দিবা, দেখবা এটা অটোমেটিক সিলেক্ট করছে, লোড হচ্ছে, এই যে সিলেক্ট করে নিছে। তাহলে তোমার কিন্তু এতক্ষণ সিলেক্ট করা দরকার পড়ে নাই। বাট এই সিলেকশন টুলটা না, মানে এই সিলেক্ট কিন্তু পাওয়ারফুল না এতটা। এটা মানে এটা তবে এটা ঠিক, এই যে সিলেকশন টুলগুলো আছে না, এগুলো লেসো টেসো যে সিলেকশন টুলগুলো আছে, এগুলো দিয়ে সিলেক্ট করা যায়। এই লেসো টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারবো এইটুকু জায়গা। কিন্তু এই টুল থেকেও পাওয়ারফুল এটা। বাট এটার চাইতে আর একটা পাওয়ারফুল টুল আছে, সেটা হচ্ছে পেন টুল ছাড়া মানে অসম্ভব, কোনো ক্যারেক্টার ছাড়া যে কোনো কিছু কাটতে গেলে পেন টুল ছাড়া কাটা অসম্ভব। কখনো তুমি স্মুথ বা শার্প কোনো এজ পাবা না। তো ধরো এটা আমি শর্টকাটের জন্য আমি দেখাই দিছি, সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট করলাম, অথবা তুমি যদি এখান থেকে ডিরেক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড দিতা, এই সাবজেক্টটাই সিলেক্ট হয়ে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যেত। পিছন ট্রান্সপারেন্ট, দেখছো এই চেকারের কথা বলছি না, যে চেকার থাকলে বুঝবো ট্রান্সপারেন্ট, তার মানে পিছন ট্রান্সপারেন্ট, ফাঁকা জায়গা আছে আমার। এখান থেকে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি মুভ টুল দিয়ে দৈরা যদি এই জিনিসটাকে মাঝখানে আনি, এখন আমি চাই পিছনে একটা সিনারি দিতে, আর পিছনে যদি আমি সিনারি দিইও, পিছনে সিনারিটা এখন এই সিনারিটা যখন আমি দিব পিছনে আই না,
পিছনে এনে যখন এই সিনেটা আমি দিচ্ছি, এখানে প্রেস করতেছি, এবার কিন্তু এখানে করি না, এখানে করলে তো নতুন ট্যাব ওপেন হয়ে যাবে, আমার তো লাগবে এইখানে, আমি এইখানে প্রেস করছি, এখন কি হয়েছে, ওটা সামনে চলে আসে, এটা চলে আসছে, ওইটা কই চলে গেছে, যার রিজনটা কি, যে ওই জিনিসটা এখানে নাই। হুম, হ্যাঁ এটাই, মানে লেয়ারিং সিস্টেমটা এটাই, তোমরা লেয়ার কেক টেক নাম কিছু দেখাও, যে একটার উপরে আরেকটা থাকে, যেটা উপরের দিকে থাকে এই জিনিসটাই তো দেখো, যেটা নিচের দিকে থাকে এটা তো আর দেখো না, তো লেয়ারও তো এইখানে এরকমই, দেখো এইখানে যে সিনারিটা আছে এটা উপরের দিকে আছে দেখে তুমি দেখতেছো এটাই, নিচের দিকে যে ছোট জিনিসটা আছে ওইটাকে তুমি দেখতেছো না, কারণ এটার পিছনে পড়ে গেছে, এখন নিচেরটা যেহেতু ট্রান্সপারেন্ট আছে অলরেডি, তো তুমি যদি নিচেরটাকে উপরে নিয়ে আসো তাহলে তো উপরে চলে আসছে, নিচের দিকে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি চলে গেছে, তো নিচের দিকে আমার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি চলে গেছে, এখন এটা তোমার ট্রান্সপারেন্ট আছে এই জন্য ব্যাকগ্রাউন্ড দেখা যাইতেছে, এখন যদি এটা সহ ট্রান্সপারেন্ট যদি না দেখা যাইতো আর কি, যদি না দেখা যাইতো তখন তো আমার ব্যাকগ্রাউন্ড সহ আসতো, এই জন্য আমি কাইটা ট্রান্সপারেন্ট করে তারপরে নিয়ে গেছি এখানে। এখন এখান থেকে সহজে ব্যাকগ্রাউন্ড এভাবে তোমরা যে কোনো একটা ক্যারেক্টার নিবা, একটা সিনারি নিবা, নিয়ে এভাবে সহজে কাইটা বসায় দিবা। এরপরে এখানে আরো একটা জিনিস আছে, কতটুকু স্মুথ হয়ে কাটছে বলছেন যে পাওয়ারফুল কতটুকু, খেয়াল করলে দেখবা এই যে দেখো এখানে একটু রয়ে গেছে, এইখান থেকে গলা কাইটা ফেলাইছে, তারপর হচ্ছে চুলগুলা ভালো করে মাস্ক করছে চুলগুলা, কিন্তু কিন্তু দেখবা এখানে এই যে এখানে রিমুভ করে নাই, তারপর এটা একটু শার্প হয়েছে, আর আরও করা যেত, এখানে একটু ছুবড়া ছুবড়া থাকে, হোয়াইট হোয়াইট একটা এজ আছে, ওইটাও না থাকতে পারতো, তো এমন এমন কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে এত পারফেক্টলি এই যে এখানে রয়ে গেছে পারফেক্টলি, কিন্তু পেন টুল ছাড়া এত সহজে করা সম্ভব না রিমুভ টুল দিয়া। এখন চালানোর মতো একটা হয়েছে আর কি, চলে চালানোর মতো একটা কিছু দাঁড়াইছে। তো এটা হচ্ছে ধরো তোমাদের একটা কাজ থাকবে, কিছু ক্যারেক্টার নিয়ে 2 থেকে 3টে ক্যারেক্টার দিয়া নতুন নতুন ব্যাকগ্রাউন্ড বসা মেসেঞ্জার গ্রুপে দিয়েও দেখবো না আর কি, কে কাজ করতে, মানে আমার কথা হচ্ছে তোমাদের কাজ তো আমি দেখবো না, বাট কে করতেছো ওইটা দেখবো, কে কাজগুলো করতেছো, কার উপকার হইতেছে ক্লাস কইরা, কে কি করতেছো এটা আর দেখায়ও, তাহলে বুঝতে পারবো। ভাই পেন্টুলের রিলটা একটু শর্টকাটে একটু দেখাই দিলে ভালো হয় কিভাবে টুলের এগোবে। টুলের অনেকে আছে, পেন টুলটা আপাতত না যায় তাইলে মাথা মুথা অলরেডি ঘুরাই ফেলাবা, কারণ এমনিতেই তো ওই যে 12টা বাজে যাইতেছে, 2 ঘন্টা হয়ে গেছে, পেন টুল তো ওই যে অ্যাঙ্কর পয়েন্ট যে আছে, এই হ্যান্ডেল মেনটেন করতে যায় আমি কয়জন যে শিখাইছি, এই পেন টুল এদের ধরাইতেই পারি না, এই পেন টুলটাকে শর্টকাট দিয়ে শেখার ব্যবস্থা নাই, একটু ভালো করে শেখানো লাগবো, হ্যান্ডেলিং কন্ট্রোল করতে পারে না, ও যে পেন টুল দিয়ে কাটে যাইতেছে এভাবে হ্যান্ডেলিং কন্ট্রোল করতে পারে না, যে কারণে এজের মধ্যে ওই রকম শার্পনেস আসেই না, কোনো শার্পনেসই আসে না, ঠিকই আশেপাশ থেকে যে সাদা সাদা কালার, গ্রিন কালার, ওই মানে ওই রকম কোনো কিছু পিক্সেল ওর বডিতে থাকা যায়, তো ওই রকম কাটাকাটি করে তো লাভ নেই। কারণ আপাতত এইটুকুই আজকে পর্যন্ত এইটুকুই, শর্টকাটগুলো মনে রাখবা, শর্টকাটগুলো যারা নোট করছো তারা তো করছোই, ভালো হয়েছে, যারা নোট করো নাই তাদের কিছু করার নাই, বলছিলাম আমি নোট করো, আর যারা করো নাই তাদের জন্য সলিউশন হইতেছে তোমরা দেখে নেবা কোনটা কোনটা করাইছি, ওটার মধ্যে যে ইয়েগুলো আছে পাশে, মানে ওই যেটা করতেছে ওটা পাশেই শর্টকাটটা দেওয়া আছে, ওইটা তোমরা দেখে শিখে নিও। এইভাবে হচ্ছে আপাতত করে করে কয়েকটা কাজ করো, যে কোনো কিছু বসায় কয়েকটা কাজ করে করে ইয়ার মধ্যে দিও, গ্রুপের মধ্যে মেসেঞ্জার গ্রুপ যেটা ওইটা দিয়ে পাঠালে বলতে পারবো আর কি, আচ্ছা তোমরা কাজ করতেছো। ভাই ওই যে আমার একটা সমস্যা আচ্ছা আর একটা জিনিস মিস করছি, আন্ডু রিডুর, আচ্ছা মাইনুদ্দিন শুনতেছি তোমারটা, আন্ডু রিডুর তো দেখাইছি না এখান থেকে, বাট এখন তখন তো যাইতাম স্টেপ বাই স্টেপ আন্ডু রিডু, এখানে একটা প্যানেল আছে হিস্টোরি প্যানেল, যদি না পাও উইন্ডোজে যায়া হিস্টোরিতে ক্লিক দিবা, দেখবো হিস্টোরি একটা প্যানেল আছে, ওইখান থেকেও কিন্তু তুমি যাইতে পারবা আগের জায়গায় চাইলে, হিস্টোরি আর আন্ডু রিডুরা এই হিস্টোরির উপর বেস করে কিন্তু কাজ করে, কারণ আমি এখানে আছি, এখন যদি আমি রিডু দিই তাহলে দেখো এদিকে আসতেছে, নিচের দিকে নামতেছে, আর যে আন্ডু দিই আগের জায়গায় যাইতেছে, মানে প্রথমে এই ছবিটা নেওয়া হয়েছিল, তারপরে এই ছবিটা মানে ওপেন করা হয়েছিল, ওপেন করার পরে এটা লেয়ার বানানো হয়েছিল, এই যে এখান থেকে এটা ডিলিট করে, যে লকটা ছিল এটাতে ক্লিক দিয়ে লক ছুটাইছি, তারপরে লেয়ার হয়েছে ক্রিয়েট হয়েছে, তারপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, তারপরে মুভ হয়েছে, মুভ করে মাঝখানে নিছি, এখানে লেখাই আছে সব, তারপরে একটা ইআই না ব্যাকগ্রাউন্ড না প্লেস করছি, তারপরে লেয়ার অর্ডার চেঞ্জ করছি, লেয়ার যে অর্ডারটা ছিল পিছনেটা উপরে, মানে পিছনেরটা সামনে, সামনেরটা পিছনে, বা উপরেরটা নিচে, নিচেরটা উপরে,
ওই লেয়ার অর্ডারটা চেঞ্জ করছি। তো এভাবে আনডু রিডু এই হিস্ট্রি থেকেও করতে পারবা সহজে চাইলে। যে কেউ করতে চায় হিস্ট্রি থেকে করতে পারবা, এটা উইন্ডো থেকেই আনতে পারবা। আজকের ক্লাস এটুকুই থাকুক, বেশি গেলে